আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা দেখবো হলো যে গ্রিডি অ্যাপ্রোচ, ডিএসএ2 এর গ্রিডি অ্যাপ্রোচ। সো গ্রিডি অ্যাপ্রোচ জিনিসটা কি? গ্রিডি অ্যাপ্রোচ হলো যে আমি সার্টেন যে পজিশনে আছি ওই পজিশন থেকে আমার যে অপশনটাকে আমার বেস্ট মনে হবে আমি ওই অপশনটাকে চুজ করব। এখন ওই অপশনটা যে সবসময় আমাকে অপটিমাল সলিউশন দিবে এটা নাও হইতে পারে। জাস্ট আমি ওই পজিশনের জন্য ওই সময়ের জন্য আমি ওই অপশনটাকে সিলেক্ট করব। এটাকে বলা হচ্ছে আমাদের গ্রিডি গ্রিডি অ্যাপ্রোচ। ঠিক আছে? সো গ্রিডি অ্যাপ্রোচের এই আমাদের গ্রিডি অ্যালগরিদম অনেকগুলো আছে। সো এর মাঝখানে আমরা কয়েকটা অ্যালগরিদম দেখবো। সো এখানে বলা আছে গ্রিডি অ্যালগরিদম কি করে টেক দ্য বেস্ট অপশন ইউ ক্যান সি রাইট নাও। মানে তুমি এখন যেটা দেখতেছো তার থেকে বেস্ট যে অপশনটা এটা দেখবে। আর এটা যদি আমি কোনো একটা অপশন যদি একবার চুজ করে ফেলি আমি ব্যাকে আর কখনোই যাব না। আমি ব্যাকে আর কখনোই চেক করব না যে আমার ব্যাকে কি ছিল না ছিল, আমার এটা নিয়ে এখানে কোনো মাথা ব্যথা নেই। জাস্ট আমি এখন রাইট যেখানে আছে এখান থেকে আমার যে অপশনটা বেস্ট আমি ওই অপশনটাই চুজ করব। সো এটা যে আমাদেরকে সবসময় আমার অপটিমাল সলিউশন দিবে এটা নাও হইতে পারে। সো এটা এখানে দেওয়া আছে। সো আমরা যদি এখান থেকে চলে আসি যে এখানে দেওয়া আছে কি দেখেন, ম্যাক্সিমাইজ কমপ্লিটেড ডেলিভারিজ। সো এখানে যে প্রবলেমটা দেওয়া এটাকে বলা হচ্ছে সিলেকশন প্রবলেমস। মানে আমার কাছে অনেকগুলো অ্যাক্টিভিটি আছে। সো আমার কাজ হলো একটা সার্টেন টাইমের ভিতরে আমি যত সংখ্যক বেশি অ্যাক্টিভিটি বেশি কাজ কমপ্লিট করতে পারি আমার ততই সুবিধা। সো আমার কাজ হলো একটা সার্টেন টাইমের ভিতরে আমার যত সংখ্যক বেশি পসিবল ততগুলা হলো যে আমাদের অ্যাক্টিভিটি কমপ্লিট করা। সো আমার এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি দেওয়া আছে। সো আমি যদি প্রথম যে অ্যাক্টিভিটিটা আমার টাইমলাইন হলো যে দেখেন এখানে বলা হচ্ছে কি রাসেল হলো যে একটা কুরিয়ার বয়। সো ও বিভিন্ন পার্সেল ডেলিভারি করবে। সো ওর টাইম হলো যে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। সো ওর কাছে অনেকগুলো রিকোয়েস্ট আসছে। এখন ও ওরকম ভাবে ও যে কুরিয়ার গুলো বা পার্সেল গুলো আছে ওইগুলো ওইভাবেই ও সার্ভিস দিবে বা কমপ্লিট করবে যাতে একটার সাথে একটা ওভারল্যাপ না হয়। তো ওর কাছে ধরেন সাপোজ ওর কাছে প্রথম যে রিকোয়েস্টটা আসছে 9টার দিকে চলে আসে, তার মানে ও এটা দিল। সো এটা দেখেন 9টা থেকে 11টা পর্যন্ত, তার মানে এই দ্য মিন টাইম অন্য কোনো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবে না। কারণ এখানে কোনো রিকোয়েস্ট পার্শিয়ালি প্রোভাইড করা পসিবল না। মানে ধরেন আপনি পার্সেলটা নিলেন, পার্সেলটা যাবে হলো যুক্তের বাটে, আপনি নতুন বাজার গিয়ে ওকে বলেন যে এসে নিয়ে যেতে, এটা কোনোই পসিবল না। সো যদি কোনো একটা পার্সেল যদি ও পিক করে তার মানে ও এটা পুরোটা ডেলিভার করতেই হবে, আদারওয়াইজ ও এটা কাউন্ট হবে না। তার মানে আমার যে পার্সেলটা নিবে ওইটা পুরোটা কমপ্লিট হতে হবে। আর এরপর হলো যে আমার একটা পার্সেল নিলে আমি এট এ টাইম দুইটা পার্সেল নিয়ে ডেলিভারি করতে পারবো না, তার মানে আমি একটা পার্সেল যদি কালেক্ট করি ওইটাকে আগে ডেলিভার করতে হবে। সো এখানে যে জিনিসটা মেইন জিনিস হলো যে আমাদের কি নো ওভারল্যাপস। আমার হলো যে যে প্রবলেমটা আছে এটা বললে করা যাবে না। যেমন আমি রিকোয়েস্ট 1 নিছি, এটা মাঝখানে রিকোয়েস্ট 2 আসছে, আমি চাইলে দুইটা রিকোয়েস্ট একসাথে প্রোভাইড করতে পারবো না। তার মানে আমার আগে রিকোয়েস্ট 1 কমপ্লিট করতে হবে, দেন এর মাঝখানে যদি নতুন কোনো রিকোয়েস্ট আসে তারপরে আমি নিতে পারবো। এর ভিতরে যদি আসে রিকোয়েস্ট 1 কমপ্লিট করে এর ভিতরে যদি চলে আসে এটার ভিতরে আমি নিতে পারবো না। তার মানে 9টা থেকে 11টার ভিতরে যদি নতুন কোনো রিকোয়েস্ট আসে আমি এটা নিতে পারবো না, কিন্তু 11টা বা 11টার পর থেকে যদি কোনো রিকোয়েস্ট আসে আমি এটাকে পিক করতে পারবো। সেখানে বলা আছে নো ওভারল্যাপস, এরপর বলা আছে নো পার্শিয়াল ক্রেডিট। নো পার্শিয়াল ক্রেডিট মানে হলো যে আমি ডেলিভারি পুরোটা কমপ্লিট করতে হবে, অর্ধেক কমপ্লিট করার কোনো ওয়ে নেই। আর আমার গোল কি? আমার গোল হলো যে আমি লার্জেস্ট পসিবল হলো যে আমি ইন্টারভেল দিয়ে আমি আমার যতগুলো সম্ভব রিকোয়েস্ট আছে, আমার একটা সার্টেন টাইমের ভিতরে যতগুলো সম্ভব রিকোয়েস্ট আছে আমি অপটিমাল ভাবে রিকোয়েস্ট গুলো দেওয়ার ট্রাই করব। মানে আমার 9টা থেকে 16টার ভিতরে, মানে 9টা থেকে 4টার ভিতরে আমি ট্রাই করব যাতে সবচেয়ে বেশি সংখ্যক পার্সেল ডেলিভারি দেওয়া পসিবল হয়। ঠিক আছে? সো এখানে এই যে পার্সেলটা ডেলিভারি দিচ্ছে এটা 3 টাইপের হয়, 3 ধরনের হইতে পারে। যেমন একটা হলো যে ওর কাছে যে রিকোয়েস্টটা আসছে ওই রিকোয়েস্টটাকে ও যেটা প্রথমে আসবে ও প্রথমটাকে আগে সার্ভিস দিবে, কারণ এটা ছোট হোক বা বড় হোক ডাজন্ট ম্যাটার। সো এখানে যে টাইমটা দেওয়া আছে দেখেন 9টা থেকে 15টা পর্যন্ত। সো ওর টাইম হলো যে 9টা থেকে 15টা। সো এখন ও একটা রিকোয়েস্ট পাইছে যেটা হলো যে আপনার 9টা থেকে 14টা পর্যন্ত। সো এখন 9টা থেকে যদি 14টা পর্যন্ত হয় তার মানে ও যেহেতু এটা আসার সাথে সাথে নিছে, সেখানে বলা আছে কি আর্লিয়েস্ট স্টার্টিং টাইম হিউরিস্টিক। বাকিগুলো দেখেন তো কোথা থেকে শুরু হয়েছে, রিকোয়েস্ট 2 শুরু হয়েছে ধরেন 9:30, রিকোয়েস্ট 3 শুরু হয়েছে 11টা 15, রিকোয়েস্ট 4 শুরু হয়েছে 12টা 45। তার মানে সবার আগে কে আসছে? রিকোয়েস্ট 1 কটার দিকে আসছে? 9টার দিকে। তার মানে আমি যদি এটা পিক করি দেখেন তো এটার টাইম কতক্ষণ পর্যন্ত দেখেন তো আমার একদম বিকাল 4টা, মানে বিকাল 14টা পর্যন্ত না, 14 মানে 2টা পর্যন্ত না। So, আমার এর মাঝখানে যে আমি যদি এই প্রথমটা যদি না নিতাম দেখেন তো এগুলো পরে আসছে রিকোয়েস্ট 2 3 4। তাহলে আমি যদি এটা না নিয়ে যদি বাকিগুলো নিতাম তাহলে কি আমার অপটিমাল সলিউশন আসতো না, কারণ আমি 3টা ডেলিভারি করতে পারতাম। এখন আমি কয়টা ডেলিভারি করতে পারতেছি? একটা। সো এটাই এখানে বলা আছে এইটা হলো যে আমাদের ফেলিওর সিনারিও, যে আর্লিয়েস্ট স্টার্টিং টাইম হিউরিস্টিক। A single long request starting early blocks multiple subsequent high value requests
yielding suboptimal output। তার মানে এখানে যে সমস্যাটা হলো যে আমি যদি একটা বড় কোনো সিঙ্গেল লং রিকোয়েস্ট যদি অ্যাকসেপ্ট করে ফেলি, তার মানে ও কি করবে, বাকি যে স্মল রিকোয়েস্ট গুলো আছে এদেরকে ও ব্লক করে দিবে। তার মানে এটার জন্য এই রিকোয়েস্ট গুলো আমাদের ব্লক হয়ে যাবে। সো এটা আমার অপটিমাল সলিউশন দেয় না, এটাই বলা আছে। এটা গেল একটা। সেকেন্ড যেটা সেটা হলো যে আমার ডিউরেশন যার কম, যেমন এখান থেকে দেখেন আমার 9:30 থেকে 11টা, তার মানে কত, 1 ঘন্টা 30 মিনিট। এরপরে এখান থেকে দেখেন 11টা 15 থেকে 12টা 30, 1 ঘন্টা 15 মিনিট। তার মানে আমার এখান থেকে আমার ডিউরেশন গুলো বের করবো। সো এখান এরপর যেটা দেওয়া স্ট্র্যাটেজি 2, এটাও ফেলিয়ার সিনারিও। এখানে কি বলা আছে, শর্টেজ জব ফার্স্ট হিউরিস্টিক। তার মানে যে জবের লেন্থ ছোট আমি ওটাকে আগে দিব, তার মানে যেটা ডেলিভারি করতে আমার কম সময় লাগবে আমি ওইটাকে পিক করব। সো দেখেন আমার সবচেয়ে কম টাইম লাগে এটা হলো যে 1 ঘন্টা, এই যে 11টা থেকে 12টা, এটা হলো যে 9টা থেকে 11:30, তার মানে 9টা থেকে 10টা, 10টা থেকে 2.5 ঘন্টা এটা। সো এটা ওইরকম টাইমে দেওয়া আছে, কিন্তু আমার শর্টেজ জব যেটা আছে এটা কোনটা, 11টা থেকে 12টা 1 ঘন্টা। সো আমি এটা সিলেক্ট করলাম। সো এটা সিলেক্ট করার কারণে কি হলো, আমি 9টা থেকে 11:30 এটাও পারবো না, কারণ কেউ বললে হয়ে যাচ্ছে, আমি এটাও পারবো না। আবার আমি এই যে পরে যেটা দেওয়া 11:30 থেকে 14টা, আমি এটাও নিতে পারবো না। কারণ কি, কারণ হলো যে আমি অলরেডি যেটা হলো যে শর্টেজ জব আমি ওটাকে নিয়ে নিছি, এখন ওটাকে নিতে যে আমি আমার শুরু করতে হবে 11টা থেকে, তার মানে আমি 11টার আগে কোনো জব নিতে পারবো না। আবার 12টার পর আমি জব নিতে পারবো, এর ভিতরে কোনো জব নিতে পারবো না। তার মানে দেখেন আমার এই দুটো নিয়েও কিন্তু আমি অপটিমাল সলিউশন পাইতাম, কিন্তু নিতে পারতেছি না, কারণ শর্টেজ জব চিন্তা করছি আমি এই জন্য। সো এটা আমাদের ফেলিয়ার সিনারিও, এটা একটা। সো থার্ড যেটা যেটা হলো যে আমাদের অপটিমাল স্ট্র্যাটেজি, সেটা হলো যে আমাদের যে রিকোয়েস্ট গুলো আসবে এদেরকে আমি ফিনিশিং টাইম অনুযায়ী আগে সাজাবো। তার মানে ধরেন আমার রিকোয়েস্ট যাই আসুক না কেন, এদের ফিনিশিং টাইম অনুযায়ী যদি আমি এদেরকে সর্ট করি, তার মানে যার ফিনিশিং টাইম কম আমি যদি তাকে আগে সর্ট করি, তার মানে কি আমি আগে তাকে পিক করতে পারবো। সো আমি যদি তাকে আগে পিক করতে পারি, ওইটা আমার ডেলিভার হয়ে গেল। ধরেন আমার একটা ডেলিভারি ডেট হলো যে 12টার দিকে আমার ডেলিভারি হয়ে যাবে, তার মানে আমি 12টা যেটা সবার আগে হয়েছে ওটাকে আগে পিক করতে হলো, তার মানে 12 হলো যে আমার সবার আগে যাবে। যেমন এখানে দেখেন 9টা থেকে 11টা, এয়ারপোর্ট হলো যে 11টা থেকে 12টা 30, এয়ারপোর্ট হলো 12টা 30 থেকে 14টা। তো দেখেন সবচেয়ে আগে শেষ হবে কোনটা, দেখেন তো 11টা না, তার মানে আমি আগে এটাকে পিক করবো। এরপরে আগে শেষ হবে কোনটা, 12টা 30, সেটাকে পিক করবো। দেন শেষ হবে কোনটা, আমার 14টা, দেন এটাকে পিক করবো। সো এইভাবে আমরা অপটিমাল সলিউশন পাইতে পারি। তার মানে আর্লিয়েস্ট ফিনিশ টাইম, তার মানে যে টাইমটা আগে শেষ হয়েছে ওইটাকে আমি আগে আগে নিলে, যদি ওইটাকে আমি যদি সর্ট করে আগে আগে নিতে পারি, তাহলে আমার হলো যে অপটিমাল সলিউশন আসবে। সো এখানে এটা বলা আছে which greedy strategy actually works। তো আমরা এখান থেকে দেখছি যে আমাদের 3 নাম্বার যেটা আর্লিয়েস্ট ফিনিশিং টাইম, এটা হলো যে আমরা সবচেয়ে বেশি মানে অপটিমাল সলিউশন দিচ্ছে। সো এখন এটা বলা আছে গ্রিডি স্ট্র্যাটেজি কি করে আমাদের লোকালি অপটিমাল দেয়, কিন্তু এটা আমাদেরকে গ্যারান্টি দেয় না যে এটা হলো লোকালি অপটিমাল সলিউশন পাবে। সো এখানে অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেমে দেওয়া আছে কি, তার মানে আমার এখানে কি কি থাকবে, প্রথমে থাকবে হলো যে আমাদের অ্যাক্টিভিটি নাম্বার। সো এখানে অ্যাক্টিভিটি নাম্বারদেরকে এখানে আইডি দ্বারা প্রকাশ করছে, আর আইডি গুলো এ বি সি ডি ই এফ জি দেওয়া, ইএফ দেওয়া। তার মানে এগুলো কি ক্যারেক্টার টাইপের, এটা এর দেওয়া আছে যার নাম হলো যে আইডি। এখানে থাকবে আমাদের আইটেম বা আমাদের যে রিকোয়েস্ট গুলো আছে এদের নাম্বার, যে আমাদের প্রবলেম গুলো আছে এদের নাম্বার। আর এরপর এস দিয়ে বোঝাচ্ছে আমাদের ওই প্রবলেম গুলো স্টার্টিং টাইম। তার মানে এর জন্য স্টার্টিং টাইম কত, 0, বি এর জন্য স্টার্টিং টাইম 5, সি এর জন্য 1, ডি এর জন্য 5, ই এর জন্য 3 এবং এফ এর জন্য হলো যে 8। এটা হলো আমার স্টার্টিং টাইম। আর এফ এর দ্বারা বোঝাচ্ছে ফিনিশিং টাইম। তার মানে ফিনিশিং টাইম হলো যে এ এর জন্য হলো যে 6, বি এর জন্য 9, সি এর জন্য 4, ডি এর জন্য 7, ই এর জন্য 5 এন্ড এফ এর জন্য হলো যে 9। সো এটা এখান থেকে যেটা দেখা যাচ্ছে, তার মানে এ, এই যে আমার যে একটা অ্যাক্টিভিটি আছে যার নাম হলো এ, এর স্টার্টিং টাইম হলো যে 0, কমা এর এন্ডিং টাইম হলো যে 6। তার মানে এখানে আসবে এ 0,6, এটা হলো এ এর জন্য। বি এর জন্য 5,9, 5 হলো স্টার্টিং আর এন্ডিং হলো যে 9। সি এর জন্য 1,4, ডি এর জন্য 5,7, এরকম করে আমরা স্টার্টিং। সো আমরা যদি এখান থেকে অপটিমাল সলিউশন নেই, আমরা দেখতে আমাদের এখান থেকে যেটা বলা আছে যে আমাদের আমরা কি করব, আমরা এদেরকে সর্ট করব কি আর্লিয়েস্ট ফিনিশিং টাইমের উপর বেস করে। সো এখানে দেখেন আমাদের দেওয়া আছে যে আমার ইনিশিয়ালি কি ছিল, আইডি যেটা ক্যারেক্টার ছিল এ, এর জন্য স্টার্ট ছিল 0, ফিনিশ ছিল 6, বি এর জন্য 5, 9, সি এর জন্য 1, 4, ডি এর জন্য 5, 7, ই এর জন্য 3, 5, এফ এর জন্য 8, 9। সো আমার এখান থেকে ফিনিশ টাইমের উপর বেস করে আমার সর্ট করতে হবে। তার মানে ফিনিশ টাইমের উপর যদি বেস করে সর্ট করি, শুধু ফিনিশার একে সর্ট করলে হবে নাকি আমার বাকি তিনটা জিনিসকেও সর্ট করতে হবে, মানে টোটাল তিনটা জিনিসকে সর্ট করতে হবে। সো অ্যানসার হলো যে আমি যদি ফিনিশিং টাইমটাকে যদি সর্ট করি, তার মানে ফিনিশিং যদি 4 যদি উপরে চলে আসে, তার মানে 4 এর পুরো রোটাই আমার উপরে চলে আসবে। তার মানে পুরো রোকে যদি উপরে চলে আসতে হয়, তার মানে আমার এই যে 4 এর উপর বেস করে আমার আইডিটাকেও সর্ট করতে হবে, আমার স্টার্টিং যেটা আছে স্টার্ট, এটাকেও আমার সর্ট করতে হবে। ঠিক আছে। সো প্রথমে আমরা সর্টিং অ্যালগরিদম চালাবো, যে কোনো একটা অ্যালগরিদম চালাতে পারি, আপনারা বাবল, ইনসারশন, সিলেকশন যে কোনো একটা চালাতে পারেন। সো আমি প্রথমে কি করলাম, ফিনিশ টাইম, তার মানে এখানে আর্লিয়েস্ট ফিনিশ টাইম কোনটা, 4, তার মানে 4 চলে আসবে আমার উপরে। তাই 4 যদি চলে আসে, এই পুরো রো আমার উপরে চলে আসবে। তার মানে আমার আইডিটাও সোয়াপ হয়ে উপরে চলে আসবে, সিটাও উপরে,
স্টার্ট এর 1টাও উপরে চলে আসবে, এন্ডিং এর 4টা উপরে চলে আসবে। দেখেন এখানে এই যে সি 1,4 আসলো। দেন আমরা দেখি কি আছে 4 এর পর, দেখেন 5 আছে, তো এরপর আসবে ই 3,5, এরপর দেখেন 6 আছে, তারপর আসবে এ 0,6, দেন আসবে হলো যে আমার 7 হলো যে ডি 5,7। এরপর আমি চাইলে বিও দিতে পারি, আমি চাইলে এফও দিতে পারি, যে কোনো একটা দেন, ডাজন্ট ম্যাটার, যে কোনো একটা আগে পরে দিতে পারেন, কোনো ইস্যু না। সো আমি এফ দিলাম 8,9 আর এটা দিলাম 5,9, একই জিনিস। আপনি চাইলে বি আগে দেন, এফ আগে দেন, একই জিনিস। ঠিক আছে। সো আমি এখন থেকে কি পাইলাম, এখান থেকে আমি পাইলাম সর্টেড আমার ফিনিশিং টাইমটা। ঠিক আছে, তো সর্টেড টাইমটা আমি পাইলাম। সো এখন যদি সর্টেড হয়ে যায় আমার, মানে সর্টিং হয়ে গেলে আমার ফিনিশিং টাইম প্রথমে যেটা আছে, তার মানে কি আমি চোখ বন্ধ করে এটাকে গিয়ে নিয়ে নিতে পারবো না। সো দেখেন আমি পরের বার কি করছি, আমি চোখ বন্ধ করে আমার যে প্রথম যে অ্যাক্টিভিটিটা আছে সি 1,4, এটাকে আমরা ফার্স্ট ওয়ান, এটাকে আমরা অলওয়েজ পিক করে নিব। তো আমি এটাকে অলওয়েজ পিক করে নিলাম। সো আমার এখন এই যে আমার পরে কোন এলিমেন্টটা চেক করবো, এটা কার উপর ডিপেন্ড করে দেখেন তো। এই যে আমার এখানে ফিনিশিং টাইমটা কত দেখেন তো, 4 না? তার মানে এই কোনো অ্যাক্টিভিটির, অন্যান্য অ্যাক্টিভিটির স্টার্টিং টাইম যদি 4 অথবা তার থেকে বেশি না হয়, তাহলে কি আমি এটা নিতে পারবো? ধরেন কোনো অ্যাক্টিভিটির এই যে টাইম হচ্ছে 3, তার মানে 4 এর থেকে কম। এখন আমি প্রথম টাস্কটা যেটা নিয়েছি, এটা আমার শেষ করতে লাগবে 4 টাইম। সো আমি যদি শেষ করতে 4 টাইম লাগে, তার মানে 4 এর আগে যদি কোনো অ্যাক্টিভিটি আসে, ওটা কি আমি নিতে পারবো? অ্যানসার ইজ নো। সো আমার কি করতে হবে, আমার দেখতে হবে পরের যে ভ্যালুগুলো আছে তাদের থেকে স্টার্টিং টাইমটা যদি আমার এই 4 এর থেকে বড় বা তার সমান হয়, তাহলে আমি পিক করতে পারবো ওই অ্যাক্টিভিটিটা, আদারওয়াইজ আমি পিক করতে পারবো না। ক্লিয়ার ব্যাপারটা? সো আমরা এরপরে কি করলাম, যে প্রথম যেটা আছে এটা নিতে পারবো না। সো আমার এই যে 4 আছে বা কোনটা আছে, আমি এটার জন্য কি করলাম, আমি একটা ভেরিয়েবল ধরলাম, যার নাম দিলাম হলো যে আমার, আমি হলাম যে এখানে এই যে লাস্ট লাস্ট একটা ভেরিয়েবল নিলাম, যার ভ্যালু দিলাম আমি 4। তবে এখন লাস্টের ভিতরে কি আছে, আমার 4 আছে। সো আমি এখন চেক করব এই যে পরে যে অ্যাক্টিভিটিটা আছে তার স্টার্টিং কি আমার 4 এর থেকে বড় বা সমান নাকি। দেখলাম যে এখানে 3 আছে, তার মানে ফলস, তার মানে এটা আমরা এই আইটেমটাকে আমরা স্কিপ করব। এরপর একটা 0 দেওয়া আছে 4 এর থেকে ছোট, এটাকে স্কিপ করব। এরপরটা দেখেন তো ভেরিয়েবল কত দেওয়া আছে, 5, তার মানে 4 এর থেকে বড়। সো আমি এটাকে নিব, নেওয়ার পর আগে ছিল 4, এখন এই কাজটা শেষ করতে আমার কত লাগবে, 7 না? তার মানে আমার লাস্ট যে ভেরিয়েবল আছে এটা ভ্যালু এখন কত হয়ে যাবে দেখেন তো, 7 হয়ে যাবে। তার মানে এখন আমি নিচের যেগুলো আছে অ্যাক্টিভিটি এদেরকে চেক করব, এদের স্টার্টিং টাইম চেক করব 7 এর থেকে বড় নাকি। সো এখন দেখি 8 যেটা 7 এর থেকে অলরেডি বড় বা সমান, তাহলে আমি 8 কে আমরা টেক করতে পারবো। সো এখন 8 কে যদি টেক করি, আমার লাস্ট এলিমেন্ট কত, 9, তাহলে আমার লাস্ট এলিমেন্ট হয়ে গেল 9। এরপর চেক করব যে এলিমেন্টটা আছে এটা কি আমার 9 এর থেকে বড় বা সমান নাকি, যদি হয় তাহলে তাহলে নিব, আদারওয়াইজ আমরা স্কিপ করব। সো এখান থেকে দেখলাম যে এটা আমাদের স্কিপ করতে হবে। ঠিক আছে। সো এটা হলো যে মেইন অ্যাপ্রোচ। সো এখন এই যে এটা হলো যে আমাদের মেইন অ্যাপ্রোচ। তার মানে আমার কি লাগবে, আমার টোটাল 3টা অ্যারে লাগবে। একটা হলো যে এই যে আমার অ্যাক্টিভিটির যে নাম্বারগুলো এ বি সি ডি ই এগুলো লাগবে, তার মানে এগুলো ক্যারেক্টার টাইপের, তার মানে ক্যারেক্টার টাইপের একটা অ্যারে লাগবে। এরপর আমার স্টার্টিং টাইম, এগুলো হলো ইন্টিজার টাইপের, তার মানে ইন্টিজার টাইপের একটা অ্যারে লাগবে যার নাম হলো যে এস। আরেকটা অ্যারে লাগবে যেটা হলো যে ফিনিশিং টাইম, এটার জন্য লাগবে হলো যে এফ। এরগুলো যে আমার যে এই পুরো অ্যারেটা আছে, এর সাইজগুলো বের করতে হবে না। দেখেন তো আমার যতগুলো অ্যাক্টিভিটি, ততগুলো আমার কি স্টার্টিং থাকবে না, ততগুলো আমার ফিনিশিং টাইম থাকবে না। তার মানে এগুলো লাগবে হলো যে আমাদের এই অ্যারেগুলোর সাইজ লাগবে। আর আরেকটা জিনিস লাগবে, ওই যে লাস্ট একটা ভেরিয়েবল লাগবে, যেটা হলো যে আমার স্টার্টিং টাইমের উপর বেস করে আমাদের আমরা চেক করব। সো আসেন আমরা কোড ব্লকটা অন করে ফেলি। কোড ব্লকস আমার অন আছে। সো আমরা যদি লিখি একটু activity selection, activity selection sort, ঠিক আছে, activity selection problem. So আমরা যদি hash include io stream using msesc space std সো আমাদের প্রথমে আমাদের যেহেতু অ্যাক্টিভিটি সিলেকশন সর্ট, আমরা একটা ফাংশনের নাম দেই void activity selection সো তোমরা নাম আপনারা দিন না, শর্টকাট নাম দিন, যেটা আপনাদের বোঝার জন্য আমি দিলাম। তাহলে আমাদের এখানে কটা প্যারামিটার যাবে, প্রথমে বলছিলাম প্রথমে যাবে ক্যারেক্টার টাইপের একটা আইডি অ্যারে, এরপর যাবে ইন্টিজার টাইপের এস অ্যারে, এরপর যাবে ইন্টিজার টাইপের এফ মানে ফিনিশিং অ্যারে, এরপর যাবে ইন্টিজার এন, এন হলো যে অ্যারে সাইজ। সো এতটুকু পাঠাইলাম।
পাঠানোর পর আমার প্রথম কাজ কি? প্রথম কাজ হলো আমার অ্যারেটাকে সর্ট করা। সো ওই যে কিসের উপর বেস করে করবো? ফিনিশিং টাইমের উপর বেস করে। সো ফিনিশিং টাইমের উপর যেটা আছে তার মানে আমার হলো যে এফ এটাতে। সো আমরা এখানে আসার পর আপনারা যে কোনো সর্টিং ইউজ করতে পারেন। আমি এখানে ধরেন বাবল সর্ট ইউজ করতেছি। বাবল সর্ট। এক্সামে যদি বলা না থাকে আপনারা যে কোনো একটা সর্ট ইউজ করতে পারেন, আর এক্সামে যদি বলা না থাকে যে কোনো একটা সর্ট ইউজ করবেন, তাহলে ওই সর্টটাই আপনাদের অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? সো বাবল সর্ট ইউজ করার জন্য আমাদের প্রথমে ফর লুপ ফর integer I is equal to 0, I is less than n minus 1, I plus plus. আর in for এটা ভিতর for integer j is equal to 0, j is less than n minus 1 minus I, তাহলে হচ্ছে j plus plus। ঠিক আছে? সো এখন আমি কোন কন্ডিশনের উপর বেস করে? আমাদের ফিনিশিং এর উপর বেস করে। তার মানে if f of j যদি আমার is greater than f of j plus 1 হয়, তার মানে আমার f of j মানে এখন যেটা আছে কারেন্টটা যদি তার পরবর্তী এলিমেন্টের থেকে বড় হয়ে যায়, তাহলে আমি কি করব? আমাদের কি ফিনিশিং টাইম যেটা ছোট এটাকে কি আনতে হবে? আগে আনতে হবে না? তাহলে আমি এখানে সোয়াপ করব। সো আমাদের সি প্লাস প্লাস এর সোয়াপ ফাংশনে আছে। সোয়াপ করব আমি কার সাথে কার? সোয়াপ করব আমি f of j এর সাথে আমি সোয়াপ করব f of j প্লাস 1 তুমি ইন্ডেক্স মানে দুটো ইন্ডেক্সে সোয়াপ করলাম। এখন আমরা দেখছি শুধু কি আমার ফিনিশিং যেটা আছে এটাকে সোয়াপ করলে হবে নাকি বাকিগুলোকে সোয়াপ করতে হবে? সো বাকিগুলো বলতে কি হচ্ছে ওই যে আমার ফিনিশিং এর উপর বেস করে আমার স্টার্টিং এন্ড ক্যারেক্টারের যে আইডিটা আছে এদেরকেও সোয়াপ করতে হবে। সো আমরা এটাকে ডুপ্লিকেট করে নেই, করে নিয়ে সো এখানে যেটা আসবে সেটা হলো যে আমার এস এর জন্য এখানে যেটা আসবে এটা আসবে এস এর জন্য, আর সো এখানে যেটা আসবে এটা আসবে আমার আইডির জন্য, আর এখানে যেটা আসবে আমার আইডির জন্য। সো এই লাইনগুলো দ্বারা কি করছি? এতটুকু হলো যে বাবল সর্টের বেসিক লুপটা। আর আমি ভিতরে কি করলাম? ফিনিশিং টাইমের উপর বেস করে ফিনিশিং টাইম যা ছোট আমি তাদেরকে আগে রাখবো। সো এটার জন্য আমি কি করলাম? ফিনিশিং টাইমের উপর কন্ডিশন দিয়ে ফিনিশিং টাইম যেটা আছে, ফিনিশিং এর যে এরিয়াটা আছে এটাকে আমি সোয়াপ করলাম। সো শুধু এটাকে সোয়াপ করতে হবে না, এটা যেভাবে সোয়াপ হচ্ছে আমার সাথে সাথে এই যে স্টার্টিং এর এটাকেও সোয়াপ করতে হবে, আমার আইডি এটাকেও সোয়াপ করতে হবে, না হলে আমাদের পুরো রো সোয়াপিং হবে না। সো আই গেস এতটুকু সবাই বুঝতে পারছি। সো এতটুকু যদি শেষ হয়ে যায় তার মানে কি আমার এরিয়াটা সর্টেড। স্যারে সর্টেড যদি থাকে এরপর আমরা কি করতে পারি? আমাদের প্রথম যে এলিমেন্টটা আছে এটাকে আমি কি যোগ বন্ধ করে নিয়ে নিতে পারি। সেটার জন্য আমরা কি করব? এখন ওই যে আমাদের একটা ভেরিয়েবল লাগবে ইন্টিজার লাস্ট। সো আমি এটাকে ধরে নিলাম ইন্টিজার লাস্ট ইজ ইকুয়াল টু আমার ফিনিশিং টাইম অফ 0। তার মানে আমি প্রথম যে এলিমেন্টটা আছে এটাকে নিয়ে নিলাম। সো এটা যেহেতু নিয়ে নিছি তার মানে আমার কাউন্ট, আমি কয়টা এলিমেন্ট নিলাম? ইন্টিজার কাউন্ট অলরেডি আমি একটা এলিমেন্ট নিয়ে নিছি। ঠিক আছে? সো আমি চাইলে এখানে আমার সি আউট দিয়ে আমি চাইলে আমার ওই যে আইডিটা আমি নিয়েছি ওটাকে আমি প্রিন্ট করে দেখাতে পারবো। সো ধরেন আমি এটা ট্যাব দিলাম, ট্যাব ট্যাব দিয়ে আমি একটি স্পেস দিলাম, স্পেস দিয়ে আমার কোনটা নিলাম? ওই আইডি অফ ধরেন আমি 0 ইন্ডেক্সের আইডিটা নিলাম, আর এরপর আমি একটু আবার স্পেস দিয়ে দিই বা ট্যাব দিয়ে দিই। ঠিক আছে? সো আমি এটাকে নিলাম। সো এটা হলো আমার প্রথম এলিমেন্টটা, যেটা হলো যে আমি নিলাম কাউন্ট টি আইডি 0। কারণ আমি প্রথম যেটা আমি ওই যে সর্টিং করার পর প্রথমটা আমি চোখ বন্ধ করে সিলেক্ট করে ফেললাম। সো এটা যদি সিলেক্ট করে ফেলি এখন কি আমার বাকিগুলো থেকে এই যে আমার বাকিগুলো থেকে কি করতে হবে? আমরা যদি একটু আগে যদি আমাদের এই আমরা এটা দেখলাম কি এই যে এখান থেকে কি দেখছিলাম যে বাকিগুলো থেকে আমার কি করতে হবে? এই যে লাস্টের সাথে পরের গুলো স্টার্টিং গুলো আমার ম্যাচ চেক করতে হবে না? সো আমি অলরেডি এক নাম্বারটা চলে গেছে, তার মানে আমার যে লুপটা পরের গুলোর জন্য যে লুপটা আসবে এটা কোথা থেকে আসবে? ফর ইন্টিজার i is equal to 1 থেকে আসবে। ঠিক আছে? সেখান থেকে আসবে i is less than n i plus plus। সেখান থেকে আসলো, আর ভিতরে আসার পর আমি এখন কি করব? আমি চেক করব যে পরের গুলো যেগুলো আছে তাদের স্টার্টিং টাইম কি আমার is greater than or equal আমার লাস্টের থেকে। যদি আমার লাস্টের থেকে এটা বড় বা সমান হয় তাহলেই আমি এটাকে পিক করতে পারবো, আদারওয়াইজ আমি এটাকে পিক করতে পারবো না। সো আমি কি করি? তখন যদি পিক করি তখন আমি এই ভ্যালুটাকে আমি দিয়ে দিলাম। সো এটাকে আমি দিয়ে দিলাম এখানে আইডি অফ আই আসবে
আর নিচে আসার পর এটা যদি হয় আমার কাউন্টের ভ্যালু এক এক করে বেড়ে যাবে। ঠিক আছে? সো এটা বাড়লো আর আমার লাস্টের ভ্যালুটা কি আপডেট হবে নাকি হবে না? সো আমাদের এখানে লাস্ট যে ভেরিয়েবলটা আছে ওটার ভ্যালুটা আপডেট হয়ে আমার ফিনিশ অফ 5 হয়ে যাবে। ঠিক আছে? দ্যাটস ইট। সো আমাদের এতটুকু পর্যন্তই কোডটা। সো আমি এগুলো আসবে কি আইটেম নিয়েছি আর এখান থেকে যদি বের হয়ে যদি আমি প্রিন্ট করি সি আউট টোটাল 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 রিকোয়েস্ট, এখানে আসবে কি কাউন্ট। ঠিক আছে? সো এটা গেল আমাদের ভয়েডের যে ফাংশনটা আছে ওইটা। সো আমি ফাংশনের নামটাকে একটু কপি করি। সো এটা সো এখন আমরা চলে আসি আমাদের মেইন ফাংশনে, ইন্টিজার মেইন। সো এখানে আসার পর আমি জাস্ট মেইন ফাংশনে গিয়ে আমার কি করতে হবে, অ্যারে যেগুলো আছে অ্যারেটা ক্রিয়েট করতে হবে। আমার টোটাল ক্যারেক্টারের অ্যারে হবে 3টা, CHAR ক্যারেক্টার আইডি ইজ ইকুয়াল টু আমি ওদেরকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। সো প্রথমটা যেটা আছে এটা হলো যে এ এর জন্য, আরেকটা হলো যে বি এর জন্য, আরেকটা সি এর জন্য, আরেকটা ডি এর জন্য, আরেকটা ই এর জন্য, আরেকটা এফ এর জন্য। আচ্ছা এখানে আজান দিচ্ছে তো, সো আমরা আজানের পর একটু কন্টিনিউ করি এটা। হ্যাঁ, এই পার্টটা এতটুকুই থাকুক। আচ্ছা সো এটা হলো যে আমাদের ক্যারেক্টারের অ্যারেটা। সো এটা নেওয়ার পর দেন আমাদের নিতে হবে কার অ্যারেটা, দেন আমাদের নিতে হবে স্টার্টিং অ্যারে। সো স্টার্টিং অ্যারেটা আমার ইন্টিজার টাইপের স্টার্ট। সো এটার ভিতরে আমি ভ্যালু দিয়ে দিলাম, আমাদের যে স্টার্টিং ভ্যালুগুলো দেওয়া ছিল 0, 5, 1, 5, 3, 8 এই ভ্যালুগুলো দেওয়া আছে। আর আমার একটা ইনফিনিশনের জন্য ইন্টিজার f একটা অ্যারে আছে যেটা ইজ ইকুয়াল টু হলো যে আমাদের 6, 9, 4, 7, 5, 9। সো এই ভ্যালুগুলো আমরা নিলাম, নেওয়ার পর এখন আমার যে ফাংশনটা আছে ফাংশনটাকে কল করব। ফাংশনটাকে কল করার জন্য ফাংশনের একটা প্যারামিটার এখানে দেখেন সাইজ দেওয়া আছে। সো সাইজ মানে টা আমরা এখনো বের করি নাই। সো বের করে আমরা একটা ফর্মুলা দিয়েছিলাম, ইন্টিজার n ইজ ইকুয়াল টু সাইজ অফ, যেহেতু আমাদের অ্যারে সবগুলো সেম সো আমরা যে কোনো একটা অ্যারে নিয়ে কাজ করতে পারি। সাইজ অফ আমি s দিলাম ডিভাইডেড বাই সাইজ অফ s এর 0তম ইনডেক্স। সো এটা দিলাম, তার মানে n পেয়ে গেলাম। আর এখন আমরা জাস্ট ভিতরে সো আমার প্রথমে পাঠাতে হবে কাকে, অ্যাক্টিভিটি সিলেকশনের প্রথমে ক্যারেক্টার আইডি, তার মানে আমরা আইডি পাঠাইলাম কমা স্টার্টিং কমা ফিনিশিং কমা n তে পাঠাইলাম। সো এতটুকুই জাস্ট আমাদের, দেন রিটার্ন 0। সো এতটুকুই আমাদের হোপফুলি কাজ করার কথা। সো দেখি আমাদের আমাদের এখানে যেটা আসছিল, এখানে আসছিল কি আমাদের সি নিব, ডি নিব, এফ নিব। সো আমরা দেখি কি কি নিছি, সি নিলাম, ডি নিলাম, এফ নিলাম। সো টোটাল 3টা নিছি আমরা। সো এটাই দেখা যাচ্ছে এখানে সি ডি এফ। ঠিক আছে? সো আপনারা এখানে একটু মডিফাই আনতে পারেন যে সি কত থেকে কত পর্যন্ত নিয়েছি ওইটাকেও প্রিন্ট করে দেখাইতে পারেন, ডি কত থেকে কত পর্যন্ত নিয়েছি, এফ কত থেকে কত পর্যন্ত নিয়েছি এটা দেখাইতে পারেন। ঠিক আছে? সো এটা ছিল একটা অ্যাপ্রোচ। ঠিক আছে? সো এখানে যে জিনিসটা আমাদের এই যে সোয়াপিং বা সর্টিং, আমরা বাবল সর্ট এগুলো ইউজ করতে হয়েছে। সো আমাদের সর্টিং এর জন্য এই যে সি প্লাস প্লাসে অলরেডি একটা অ্যালগরিদম আছে, মানে ফাংশন আছে, সর্ট ফাংশন। সো আমরা চাইলে ওইটাকে কল করতে পারি। সো ওইটা যদি কল করি তাহলে আমাদের কোডগুলো কমে যাবে। কোন জায়গার কোড, এই যে ধরেন আমাদের সর্ট যে ফাংশনটা আছে, সর্ট ফাংশনের ভিতরে আমাদের 3টা জিনিস দিতে হয়। একটা হলো যে আমি যে এটাকে সর্ট করবো ওইটার স্টার্টিং যে অ্যাড্রেসটা আছে ওইটা, কমা ওইটাকে ওইটার যে এন্ডিং অ্যাড্রেস আছে ওই এন্ডিং অ্যাড্রেসটা, কারণ স্টার্টিং কমা এন্ডিং কমা দিয়ে দিতে হয় আমাদের কোন জিনিসের উপর বেস করে, কোন কিসের উপর বেস করে আমি এদেরকে সর্ট করতে যাচ্ছি ওইটা, কিসের উপর বেস করে এদেরকে সর্ট করতে যাচ্ছি ওইটা। সো কিসের উপর বেস করে আমি সর্ট করতে যাচ্ছি, আমি ফিনিশিং যে টাইমটা তার উপর বেস করে সর্ট করতে যাচ্ছি। সো এটার উপর যে বেস করে করতে যাচ্ছি এটার জন্য আমি আলাদা একটা ফাংশন বানিয়ে নিলাম যেটার নাম হলো যে বুল। বুল মানে হলো যে বুলিয়ান, বুলিয়ান একটা ফাংশন বানাইলাম। সো এখন বুলিয়ান ফাংশন বানানোর আগে আমার আগে কি করতে হবে, আমার যে এই জিনিসটা আছে, এই যে আমার এখানে কয়টা ভ্যালু লাগতেছে, আমার আইডি,
স্টার্টিং এন্ড ফিনিশিং। সো এদেরকে আমি একটা স্ট্রাকচার দিয়ে দিই, STRUCT স্ট্রাক্ট, স্ট্রাকচারের ভিতরে দিই এটার নাম ACTIVITY অ্যাক্টিভিটি। সো স্ট্রাকচার এটার নাম দিলাম অ্যাক্টিভিটি। সো এটার ভিতরে থাকবে কি ক্যারেক্টার CH, এরপর থাকবে হলো যে আপনার ইন্টিজার S মানে স্টার্টিং, ইন্টিজার F মানে ফিনিশিং। ঠিক আছে, এই তিনটা জিনিসই আছে আমাদের আপাতত। সো আমি এখন কি করব, আমি কম্পেয়ার করব বোল দিয়ে, বোল এটার নাম দিলাম COMPARE কম্পেয়ার ফাংশন। সো এর ভিতরে আমি দুটো অ্যাক্টিভিটি পাঠাবো, ACTIVITY অ্যাক্টিভিটি A কমা ACTIVITY অ্যাক্টিভিটি V। সো আমি দুটো অ্যাক্টিভিটি পাঠাইলাম, পাঠানোর পর আমি এদেরকে কম্পেয়ার করে কি রিটার্ন করব, রিটার্ন করব যদি আমার A ডট ফিনিশিং টাইম যদি ছোট হয় B ডট ফিনিশিং টাইমের থেকে, তাহলে এটাকে রিটার্ন করে দেবো। তার মানে আমার যেটা ছোট এটাকে আগে রিটার্ন করবে। এতটুকু বুঝতে পারছি সবাই? সো হোপফুলি এতটুকু বুঝতে পারছি সবাই। সো এখন আমাদের এখানে যেটা ছিল, আমাদের আগে এত কিছু পাঠাইতে হইতো, আমাদের আগে এখন এতটুকু পাঠাইতে হবে না। এখন আমাদের জাস্ট এখানে অ্যাক্টিভিটির ACTIVITY অ্যাক্টিভিটি একটা অ্যারে পাঠাইতে হবে আর ওটার জন্য n পাঠাইতে হবে। ঠিক আছে, সো এখন আমাদের কোড কমে গেল, যেটা হলো যে অ্যাক্টিভিটি এ পাঠালাম আর n পাঠালাম। সো এখানে যে সর্টের পার্টটুকু আর সোয়াপের পার্টটুকু, এই পার্টটুকু আর আমাদের লাগবে না। ঠিক আছে, সো এখানে এটা না ইউজ করে আমরা ইউজ করব সর্ট ফাংশন। তো সর্ট ফাংশনের ভিতরে ফার্স্ট প্যারামিটার যাবে আমার অ্যাড্রেস। কার অ্যাড্রেস? এই যে অ্যাক্টিভিটি যে অ্যারে আছে এটার ফার্স্ট অ্যাড্রেস। সো এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো যে আমি যদি এ দিই, এ শুধু অ্যারেটার নাম দিই, তার মানে এটা মিন্স হলো যে আমার অ্যাড্রেস অফ এর 0তম ইন্ডেক্স। ঠিক আছে, এটা মানে এটা। সো আমরা এতটুকু দিতে পারি, আমি চাইলে এতটুকু দিতে পারি, আর আমি চাইলে শুধু এ দিতে পারি। সো আমি কি করব, আমি শুধু এ দিয়ে করতেছি। সো আমি শুধু এ দিলাম, এ কমা। এখন এটা এই যে এটা আছে, এটার অ্যাড্রেসটা শেষ হবে কোথায়? এটার সাথে আমি n অ্যাড করে দিলে, ওই অ্যাড্রেসটার সাথে n যদি অ্যাড করে দেই তাহলে এখানে যে এসে শেষ হবে না? সো এটা দিলাম। আর আমি কম্পেয়ার যে করতেছি কোন কার উপর বেস করে, এই যে কম্পেয়ার ফাংশনের উপর বেস করে। সো আমি এখানে এসে জাস্ট কম্পেয়ার ফাংশনটাকে দিয়ে দিলাম। সো এতটুকু হলে আমার কি হয়ে যাবে, আমার অ্যারেটা অলরেডি সর্টেড হয়ে যাবে। ঠিক আছে, সো এখানে লাস্ট ইকুয়াল টু f অফ 0 দেওয়া, যেটা এখানে আসবে আমার a অফ a এর 0তম ইন্ডেক্সের ডট f, a এর 0তম ইন্ডেক্স ডট মানে প্রথম অ্যাক্টিভিটির ফিনিশিং টাইম। কাউন্ট ইকুয়াল টু 1, এর দুটো ঠিক আছে। এখানে আসবে a এর 0তম ইন্ডেক্সের ডট id। ঠিক আছে, সো আমরা নিচে আসার পর আর এখানে স্টার্টিং যেটা আসবে সেটা হবে a এর i তম ইন্ডেক্সের ডট স্টার্ট। আর লাস্ট যা আছে সেমে থাকবে। এখানে আমি এসে প্রিন্ট করব a এর i তম ইন্ডেক্সের ডট id। আর এখানে এখানে ফিনিশিং যেটা আসবে a এর i তম ইন্ডেক্সের ডট ফিনিশ। আর টোটাল এতটা, বাকি সব কাজ সেম। এখানে আসার পর জাস্ট আমাদের এখানে যে অ্যারেটা আমরা বানাইছিলাম, এই অ্যারেটা এটা না বানিয়ে আমরা বানাবো অ্যাক্টিভিটির উপর বেস করে। তার মানে ACTIVITY অ্যাক্টিভিটি A ইজ ইকুয়াল টু, সো এটার ভিতরে আবার এটা 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 ঠিক আছে। সো এখানে আসার পর এটার ভিতরে আসবে প্রথমে আমার ভ্যালুগুলো। প্রথমে আসবে আমার আইডি, তার মানে আইডি হলো যে কি আমার এ, এর জন্য আমার স্টার্টিং টাইম কত, এর জন্য স্টার্টিং টাইম 0 আর এন্ডিং টাইম হলো 6, কমা হলো যে আমার, ধরেন আমি বেসিক সিনট্যাক্সটা লিখে ফেলি। এখানে একটা কমা আর এখানে একটা সিঙ্গেল কোটেশন। ঠিক আছে, আমি টিপে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। সো এখানে আসবে আমার কি, এখানে আসবে আমার বি কমা, বি এর সাথে আমার কি কি আছে, বি এর সাথে আছে 5,9, সি এর সাথে আছে আমার সি কমা, সি এর সাথে আছে আমার 1,4, ডি এর সাথে আছে আমার, ডি এর সাথে আছে আমার 5,7,
5,7 ডি এর সাথে, আর ই এর সাথে আছে আমার ই ই এর সাথে আছে আমার 3,5, আর এফ এর সাথে আছে আমার এফ, 8,9। ঠিক আছে, সো আমি লাস্টে এটাকে কেটে দিলাম আর এখানে 7 লিখে প্রেস করে দিলাম। সো এখানে n এর ভ্যালুটা আমরা কি করব, n এর ভ্যালু আগের মতোই n ইকুয়াল টু সাইজ অফ, এখানে আসবে কি আমার সাইজ অফ a ডিভাইডেড বাই সাইজ অফ a এর 0.x, বাকি কাজ সব সেম, এখানে জাস্ট আমি এটাকে পাস করে দিই। সো এখন যদি রান করি হোপফুলি সেম অ্যান্সার আসার কথা। আচ্ছা, সর্ট যেহেতু ইউজ করছি এখানে আমাদের আরেকটা ইনক্লুড করতে হবে, সেটা হলো যে হ্যাশ include include algorithm অ্যালগরিদমকে আমার ইনক্লুড করতে হবে। সো এখন যদি রান করি সি আউট কি বলতেছে দাঁড়ান একটু দেখি, আইডি, আচ্ছা আইডি তো বলতে কিছু নাই, সিএইচ, তো এখানে আসবে সিএইচ। আচ্ছা আইডি যেহেতু দিছি, আইডি জাস্ট আমি এখানে এটা চেঞ্জ করে আইডি দিয়ে দিই। ঠিক আছে, সো এখন যদি রান করি আগের মতো সিডিএফ সেম জিনিসে আমাদের রিটার্ন করলো। ঠিক আছে, সো এতটুকু গেল আমাদের অ্যাক্টিভিটি সিলেকশনের পার্ট। তো আমরা এই যে এখানে এই কোডটা দেওয়া আছে পুরোটা এটা, সো এটা হলো যে আমাদের এসটিডি দিয়ে। ঠিক আছে, দুইটা কোডে আপনাদের এখানে দেওয়া আছে। সো এবার আসি ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। তো ন্যাপস্যাক জিনিসটা কি? ন্যাপস্যাক জিনিসটা হলো যে আপনার কাছে একটা ব্যাগ আছে, সো আপনি ওই ব্যাগটার ভিতরে এমনভাবে জিনিসগুলো নেবেন যাতে আপনার সবচেয়ে বেশি প্রফিট আসে। সো আপনি ধরেন ট্রাভেল করতে যাবেন, সো আপনি যখন ট্রাভেল করতে যাবেন আপনার যে ব্যাগ আছে ব্যাগপ্যাকের ভিতরে আপনার সবগুলো জিনিসপাতি কেমন ভাবে নিবেন যাতে আপনার একটা ব্যাগের ভিতরে সবগুলো জিনিসপাতি আপনার ভিতরে রাখতে পারেন। সো ওইভাবেই তো নেবেন আপনি। সো এখন যেটা আছে সেটা হলো যে ধরেন আমার একটা থিপ, ন্যাপস্যাকটা আমরা ইউজ করি নর্মালি চোরের ক্ষেত্রে। তো ধরেন চোরের কাছে একটা ব্যাগ আছে, সো ওর কাছে অনেকগুলো জিনিসপাতি আছে, ও এমন ভাবে জিনিসপাতিগুলো নেবে যাতে ওর ম্যাক্সিমাম প্রফিট আসে। কারণ চোর কি করে, চুরি করে জিনিসগুলো নিয়ে বাইরে বিক্রি করে দেয়, তার মানে ও এমন ভাবে জিনিসগুলো নেওয়া লাগবে যাতে ওর ম্যাক্সিমাম ভ্যালু আসে। সো এখানে দেখেন এই চোরগুলো আছে, এগুলো এগুলো জিনিসগুলো আছে, সো ও এই দামি দামি জিনিসগুলো না নিয়ে ও কি নিল, ট্রফি নিয়ে নিল। সো এটা দেওয়া আছে, এখন গেস করেন এটা কি হইতে পারে। ঠিক আছে, এই প্লেয়ারটাকে। সো যাই হোক, সন্ধিস আমরা যদি চলে আসি ন্যাপস্যাক প্রবলেমটা কি, ন্যাপস্যাকে আমাদের ধরেন আইটেমগুলো দেওয়া থাকে, ধরেন এখানে দেওয়া আছে কি আমাদের 1 2 3। সো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা ন্যাপস্যাকে সেটা হলো যে আমাদের আইটেমের যে আমার প্রত্যেকটা আইটেমের ওজন কতটুকু দেওয়া আছে ওইটা, আর আমাদের আইটেমের ভ্যালু কতটুকু দেওয়া আছে ওইটা। ঠিক আছে, সো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো যে আমার আইটেমের ওজন আর আমার আইটেমের ভ্যালু। সো এখানে দেখেন এক নম্বর আইটেম যেটার ওজন হলো যে 50 কেজি, আর এখানে হলো যে এটার ভ্যালু 200। এরপরটা 10 কেজি, এটা ভ্যালু 30, এরপরটা 20 কেজি, এটা ভ্যালু 100। সো এখানে এই তিনটা এই জিনিসগুলো তো থাকে, একটা হলো যে আমার ওয়েট, ওয়েট বলতে বোঝাচ্ছে এই যে আমার যে আইটেমগুলোর কত কেজি, আর দেওয়া থাকে প্রত্যেকটা ওই আইটেমগুলোর ভ্যালু কত ওইটা, আর দেওয়া থাকে আমার যেই চোর আছে বা যেই মানুষটা আছে যার কাছে যে ব্যাগটা আছে ওই ব্যাগের ভিতর কতটুকু জিনিস রাখতে পারবে ওই জিনিসটা। ঠিক আছে, এই টোটাল জিনিসগুলো দেওয়া থাকে। সো এই যে কাজটা ফ্র্যাকশনাল ন্যাপস্যাকের কাজটা, এটাকে আমরা আবার তিন ভাবে করতে পারি। সো প্রথম যেটা সেটা হলো যে আমার যে এই যে ভ্যালুগুলো দেওয়া আছে ভ্যালুগুলোকে আমরা আগে, যার ভ্যালু সবচেয়ে বেশি এদেরকে আগে সর্ট করবো। ঠিক আছে, সো আমি এদেরকে সর্ট করলাম, তারপরে আইটেম 1 আসছে যেটা হলো যে 200, দেন আইটেম 3 আসছে 100, এরপর আইটেম 2 আসছে এটা হলো যে 30। সো এখন আইটেম 1 যেটা এটা সবচেয়ে বেশি না, সো আমার ব্যাগের সাইজ কত দেখেন তো 50 কেজি। সো আইটেম যেটা 200 এটা যদি আমি নিয়ে নিই তার মানে আমার 50 কেজি নিয়ে নিতে পারবো। 50 কেজি নিয়ে নিলে আমার আর আইটেমের ব্যাগে কি ফাঁকা থাকবে, থাকবে না, তার মানে আমার প্রফিট কত 200। ঠিক আছে, এটা একটা হয়ে গেল, কিন্তু এটা আমার অপশনাল মানে অপটিমাল সলিউশন না। সো আরেকটা ওয়ে কি হতে পারে, যার ওয়েট সবচেয়ে কম আমি তাদেরকে নিব, যার ওয়েট সবচেয়ে কম আমি তাদেরকে নিব। সো দেখি আমার ওয়েট কম হলো যে আইটেম 2 এর যেটা হলো যে 10 কেজি, এরপর ওয়েট কম হলো যে আইটেম 3 এর যেটা 20 কেজি, এরপর ওয়েট কম হলো যে আমার 50 কেজি। সো আমি এখানে ফ্র্যাকশনাল বলা আছে, তার মানে আমি চাইলে কি পার্শিয়াল অর্ধেকও নিতে পারবো, মানে পার্শিয়াল আইটেমও নিতে পারবো আমি। সো আমি এখান থেকে প্রথম যে আইটেমটা আছে এটা 10 কেজি, এটা নিয়ে নিলাম। আমি আমার স্পেস আগে ফাঁকা ছিল 50, আমি 10 কেজি নিয়ে নিলাম, তাহলে আমার এখন স্পেস আমার ফাঁকা আছে কত, এখান থেকে আমার 40। ঠিক আছে, আর আমার প্রফিট হলো কত, এই যে 10 কেজির যে ভ্যালুটা 30 এটা। ঠিক আছে, সো এরপর আমার আরো 40 কেজি ফাঁকা আছে, কিন্তু আমার আইটেম 3 আছে 20 কেজি, তার মানে আমি 20 কেজি পুরোটাকে নিতে পারলাম। তবে আমার এখন আগে ছিল 40, এখান থেকে যদি 20 যায় বাকি আছে কত আমার 20 কেজি। আর আমার যদি এই 20 কেজি নেই এটার জন্য কত টাকা আছে আমার 100, তার মানে আমার প্রফিট কত 100 প্লাস 30 ইকুয়াল টু 130। সো এরপর আমার বাকি ফাঁকা আছে 20, যেহেতু আমাদের ফ্র্যাকশনাল তার মানে আমি 50 কেজি থেকে 20 কেজি নিতে পারবো। তো
তো 20 কেজি যদি নেই তাহলে কি আসবে 20 ইনটু এইটার যে পার রেশিও যেটা ওইটা, স্যার এখান থেকে আসবে আমার হলো যে ধরেন 200 ডিভাইডেড বাই 50 মানে 4, তার মানে 20 ইনটু 4 হলো যে 80। ঠিক আছে, তার মানে এখান থেকে আসবে আরো 80, তার মানে 210 আসলো। এটা আমি পার্শিয়াল নিলাম, কিন্তু এটা আমার অপটিমাল সলিউশন না। তার মানে প্রথম যেটা দেখলাম এটা কি, আমাদের ভ্যালু যার বেশি, ভ্যালুর রেঞ্জ অনুযায়ী আমরা ডিসেন্ডিং অর্ডারে সাজাইলাম, আইটেম অনুযায়ী আমাদের আইটেম অনুযায়ী আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইলাম। আরেকটা যেটা দেওয়া আছে সেটা হলো যে আমি পার কিলোগ্রাম মানে আমি পার ইউনিট ভ্যালু বের করব, যে আমার যে আইটেমগুলো আছে তাদের পার ইউনিট বের করে আমি তাদেরকে সর্ট করব। সো এখান থেকে যদি আমরা দেখি যে আমার আইটেমগুলো যেগুলো দেওয়া আছে যেমন 50 কেজি 200, তার মানে এটার 1 কেজির দাম কত আমার 4 টাকা। সো এটার 1 কেজির দাম কত আমার 3 টাকা, এটার 1 কেজির দাম কত আমার 5 টাকা। সো আমি এদের উপর বেস করে এই যে পার ইউনিটের উপর বেস করে আমি এটাকে সর্ট করব। সো এখানে দেখেন আমার প্রথমে আসলো কত, এই যে এটা না, এই যে এটা আইটেম 3 যেটা হলো যে 5 টাকা পার কেজি, এটাকে আমি সর্ট করলাম। এরপরটা কত 4 টাকা, এটাকে সর্ট করলাম। এরপরটা 2 টাকা, এটাকে সর্ট করলাম। সো আমি এখানে যে 5 কেজি আছে আমি এটা কতটুকু নিতে পারবো এটা ডিপেন্ড করতেছে এই যে আইটেমের যে ক্যাপাসিটি তার উপর। তার মানে এই আইটেমের ক্যাপাসিটি যদি আমার ব্যাগের থেকে কম হয় তার মানে কি আমি পুরো আইটেমটা নিতে পারবো, রাইট? সো এখানে দেখেন আমাদের স্পেস কত 50 ফাঁকা ছিল, আর এই আইটেম যে 3 এটার ক্যাপাসিটি কত 20, তার মানে আমি এটা পুরোটাকে নিতে পারবো। তো পুরোটাকে নিলে আমার প্রফিট কত 100। সো আর বাকি থাকে কত আমার 30 কেজি, 30 কেজি। সো এরপর যে আইটেমটা আছে আইটেম 1 যার হলো 4 টাকা পার কেজি, সো এটার ভ্যালু কত দেখেন তো 50 কেজি। তার মানে এখান থেকে আমার লাগবে কত 30 কেজি। সো 30 ইনটু যদি 4 দেয় 120, তার মানে আমার টোটাল আসবে 120, আর আগে ছিল 100 সমান 220। তার মানে এটা হলো যে আমাদের ম্যাক্সিমাম প্রফিট দিবে। তার মানে আমার এখানে কি করতে হবে, পার ইউনিট যে ভ্যালুটা আছে এটা বের করতে হবে। সো এখান থেকে আমরা দেখলাম সেম দিক সেম আইটেম, কিন্তু আমার অ্যানসার 3 ধরনের। সো এখান থেকে অপটিমাল সলিউশন কি, আমরা যদি পার কেজি আকারে যদি পার ইউনিট আকারে যদি সর্ট করি এটা আমার অপটিমাল সলিউশন দিচ্ছে। ঠিক আছে, সো এটা এখানে দেওয়া আছে। সো আমার কোশ্চেনটা দেওয়া আছে এটা, এই যে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক, যে রাসেলের এরকম ব্যাগ আছে যেটার ওয়েট হলো যে 50 কেজি ওর ব্যাগটা, আর ওর আইটেম কি 30, 10 আর 20, আর ওর ভ্যালু এই যে 30 এগেইনস্ট হলো যে 120, আর 10 এর এগেইনস্টে 60, আর 20 এর এগেইনস্টে হলো যে আমার 100। সো আমার ম্যাক্সিমাম প্রফিট আসবে 240। সো আসলে আমরা কোডটা করি, আমরা যদি কোডটা অন করি, সো এখান থেকে আমরা এটাকে কমেন্ট করে দেই, কমেন্ট করে দিলাম। সো আমি যদি নিচে চলে আসি, এটা হলো কি আমাদের knapsack প্রবলেম। সো knapsack প্রবলেমে আসার পর আমাদের আগের কোডটাকে যদি আমরা নিয়ে আসি, কম্পেয়ারিং করি, সো আমাদের আগের কোডটা নিয়ে আসলাম। সো আসার পর আমাদের এই যে সর্টিং তো লাগবেই। সো আমাদের এখানে অ্যাক্টিভিটি সিলেকশনের প্রবলেমের জায়গায় আসবে কি এফ ন্যাপ, মানে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক, এর জন্য এফ ন্যাপস্যাক দিলাম। তার মানে এটার ভিতরে প্রথমে আসবে কি আমাদের, সো এখানে আসবে আমাদের প্রথমে ইন্টিজার এন তো লাগবেই, এটা বাদ আমার ওয়েটের একটা ওয়েট ইন্টিজার ডাব্লিউ, মানে ওয়েট গুলো যেগুলো আছে এদের একটা অ্যারে লাগবে, কমা আমার ইন্টিজার ভ্যালুর একটা অ্যারে লাগবে। ঠিক আছে, সো এখানে আমরা ইন্টিজার বা আমরা চাইলে ডাবল নিতে পারি, যেহেতু ডাবল যে কোনো একটা নেন, কোনো ইস্যু নাই, ডাবল। ঠিক আছে, তো ডাবল আমি ওয়েট নিলাম, ডাবল ভ্যালু নিলাম, আর ইন্টিজার এন নিলাম। সো আপনারা চাইলে ইন্টিজারও নিতে পারেন, যা ইচ্ছা নেন, কোনো সমস্যা নেই। এরপর আমরা সর্ট করব। এখন সর্ট করার আগে আমার কি করতে হবে, আমার ওই যে একটা অ্যারে বানাইতে হবে না, যে অ্যারেতে কি থাকবে আমাদের এই যে ওয়েট মানে ভ্যালু ভার্সেস ওয়েটের যে রেশিওটা ওটা থাকবে। সো আমি এর জন্য বাবল সর্ট অ্যাপ্লাই করার আগে আমি কি করব, আগে হলো যে আমাদের নতুন একটা অ্যারে নিব, যেটা হলো যে ডাবল রেশিও, আর এটা সাইজ কত হবে এই যে এন সাইজের। সো এন সাইজের একটা অ্যারে ক্রিয়েট করলাম। করার পর আমার কি করতে হবে এখন, ফর integer I is equal to 0, I is less than আমার n, I plus plus। তো আমরা এটা করলাম। এখানে আসার পর আমার কি করতে হবে, r of I is equal to value of I divided by আমার weight of I। তারপর আমি পার ইউনিট যে ভ্যালুটা আছে এদেরকে কপি করে আমি রাখতেছি কোথায়, আর যে অ্যারেটা আছে ওইটার ভিতরে। এতটুকু হোপফুলি সবাই বুঝতে পারছি। তারপর চলে আসে আমাদের সর্টিং এর পার্ট। এখানে আসার পর এত এত এত, আর আমরা এখানে সর্ট করব কার উপর বেস করে, আমার যার পার ইউনিট ভ্যালু বেশি তাদেরকে আমরা কি করব, আগে রাখবো। ঠিক আছে, সো এখানে আসার পর আমার আসবে আর অফ
যে যেটা আছে তার ভ্যালু যদি আমার কম হয় আর অফ জে প্লাস ওয়ান এর থেকে, তার মানে বেশি কি এটা, তার মানে এটাকে সলভ করে আমি সামনে নিয়ে আসবো। আমাদের কি অর্ডারে সলভ করতে হবে, ডিসেন্ডিং অর্ডার। সো এটার জন্য কি করলাম, আমি এটাকে সলভ করে সামনে নিয়ে আসবো। আর অ্যাসেন্ডিং অর্ডারে হলে আমার এখানে সাইনটা চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে। তো এখানে সলভ করবো আমি কাকে, আর অফ জে কে আর অফ জে প্লাস ওয়ান এর সাথে, আর এখানে ওয়েট কে ওয়েট অফ জে প্লাস ওয়ান এর সাথে, আর ভি কে ভি প্লাস ওয়ান এর সাথে, ঠিক আছে। সো এখানে বাকি সোয়াপিং এর পার্ট শেষ আমাদের। সো এতটুকু হওয়ার পর আমার এখানে আসার পর আমার প্রফিট কতটুকু ক্যালকুলেট করবো। সো ডাবল প্রফিট ইজ ইকুয়াল টু, আমরা জিরো ধরলাম যে আমার প্রফিট হলো যে আমার জিরো। সো এখন আমার কি করতে হবে, ওই যে লুপ চালাইতে হবে একটা। সো আমি এগুলো কেটে দেই। লুপের স্টার্টিং হবে আমার জিরো থেকে লুপের এক পর্যন্ত, লুপের এত পর্যন্ত যাবে, ঠিক আছে। সো এখানে আসার পর আমার দেখতে হবে আমার যে একটা ভ্যালু কি এখানে দেওয়া আছে, পাঠাইছিলাম ওয়েট কে এখানে পাঠাইনি। আচ্ছা, তো এখানে আমাদের এই যে আমার ব্যাগের ক্যাপাসিটি কত এটাকে পাঠাতে হবে। সো আমি এখানে কমা ইন্টিজার ডাব্লিউ কে পাঠালাম ব্যাগের ক্যাপাসিটি, ঠিক আছে। সো এখানে আসার পর পরে তো এখানে আসার পর আমরা চেক করব আমার যে আইটেমটা আছে, ইফ ডাব্লিউ অফ আই মানে ওই প্রথম আইটেমের যে ওয়েটটা, এটা যদি আমার ইজ লেস দেন অর ইকুয়াল যদি আমার ডাব্লিউ হয়, তাহলে আমি এটাকে পুরোটাকে পিক করতে পারবো। সো এখানে আসার পর আমার তাহলে কি আসবে, এখানে আসার পর আসবে PRO FIT প্রফিট, আগে যেটা ছিল তা প্লাস ইকুয়াল টু, এটার সাথে কি আসবে আমার যে ভ্যালু অফ আই, মানে আমি পুরোটাকে নিয়ে নিতে পারবো। যদি এটা ছোট হয় ওই ওয়েটার থেকে আমি পুরোটাকে নিয়ে নিব। আর যদি এটা না হয় তাহলে আমি কি করবো, এখান থেকে ফ্র্যাকশনাল যে ভ্যালুটা এটা নিব। ও সাথে আমার কি করতে হবে, এটা যদি নেই তার মানে আমার কি ওয়েট কমাইতে হবে না, ওয়েট মাইনাস ইকুয়াল টু ডাব্লিউ অফ আই। যদি এটা হয় তাহলে আমি আই সংখ্যক ওয়েটটা কমাই ফেলবো। আর যদি এটা না হয় আমি এলসে যাব, এলসে এলসে গিয়ে কি করব, প্রফিট প্লাস ইকুয়াল টু, আমার এখন বাকি আছে কত আমি জানিলাম। তার মানে এটা কখন এখানে আসবে, যদি আমার ওয়েটের ভ্যালু যদি এই আমার যে আইটেমটা তার থেকে যদি ছোট হয়ে যায়, মানে আমার যে আইটেমগুলো আছে তার ওয়েট আমার যতটুকু ক্যাপাসিটি আছে তার থেকে বড়, তার মানে আমি কি করব, আমার ওই যতটুকু ক্যাপাসিটি আছে ওইটা পুরোটা আমি নিতে পারবো। So আমি তখন কি করবো, ওইটা ওয়েট ইনটু আমি কি করব এটার সাথে আমার আর অফ আই, তারপরে আমার যে পার ইউনিট ভ্যালুটা বের করছি এটাকে রেখে দেবো। এটা মানে হলো যে এই যে দেখেন আমার এখান থেকে আমি পরে যখন নিছিলাম, এই যে এখান থেকে পরে যখন আইটেমটা নিছিলাম এটার থেকে আমার এই যে বাকি ছিল কতটুকু ক্যাপাসিটি, দেখেন তো স্পেস লেফট 30 না, আমি দেখেন তো পরে কি আমি 30 পুরোটাকে নিছি না, 30 ইনটু আর এটার পার ইউনিট ভ্যালু কত আমার 4, তার মানে 30 ইনটু 4 কত 120। আমি যে পুরোটাকে নিছি না, তার মানে কি আমি ডাইরেক্ট ওয়েটটা দিয়ে ডাইরেক্ট গুণ করে দিলে হয় না। So আমি এই পার্টটাই করছি, এখানে ওয়েটটা দিয়ে আমি ওই যে পার ইউনিট রেশিও আছে ওটাকে গুণ করে দিলাম, আর আমার ওয়েটের ভ্যালু এখন কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, আর আমার এরপরে আর লুপ চালাতে হবে না, ব্রেক করে দিলাম। সো এতটুকু আমাদের পার্ট। আমরা যদি এখান থেকে আসার পর আমি যদি এখান থেকে টোটাল প্রফিট দেই তাহলে এখানে আসবো প্রফিট, ঠিক আছে। সো আমি এখানে নিচে আসার পর আমার এখানে যে ভ্যালুগুলো দেওয়া ছিল, সো এটা তো থাকবেই না আমার। সো এখানে যেটা সেটা হলো যে ধরেন আমার ডাব্লিউ দেওয়া ছিল, ডাব্লিউ একটা অ্যারে, এটার ভিতর ছিল আমার 50 50 কমা 10 কমা 20, আর আরেকটা অ্যারে দেওয়া ছিল সেটা হলো যে আমার ভি, ভি এর ছিল 200 কমা 30 কমা 100। সেটা হলো যে ভি অ্যারে, হলো যে ভি অ্যারে। আর এন ইকুয়াল টু সেম, এখানে আমি ডাব্লিউ কে পাঠাই, ডাব্লিউ কে পাঠাই, এখানে আমি ডাব্লিউ কে পাঠাই, এতটুকু ঠিক আছে। আর আমার ইন্টিজার ইন্টিজার ওয়েট ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু 50 করে দিলাম। সো এখন জাস্ট আমি এই ফাংশনটাকে কল করব, ফাংশনটাকে কল করব, প্রথমে ওয়েট ভ্যালু এন আর। আচ্ছা, সো আমি এখানে আসার পর এটাকে কল করলাম, প্রথমে যাবে আমার ওয়েট, এরপরে যাবে আমার ভ্যালু, এরপরে যাবে আমার এন, এরপরে যাবে আমার ডব্লিউ, ঠিক আছে। এখন যদি রান করি, integer n equal to size of w divided by w of 0, ঠিক আছে। নেক্সট চেক wp n
FWV and W। আচ্ছা কি সমস্যা দেখি দাঁড়ান। F2 was 0 and not integer to double। আচ্ছা ঠিক আছে, এটা ডাবল ডাবল। সো এখন ফুলি কাজ করার কথা 220 প্রফিট আসবে। সো আমার কি কিছুটা 50 10 20 230 100। সো এখান থেকে কি আসছে, এই যে এই যে 50, এখান থেকে যদি দেখি এই যে 50 10 20 230 100, এখান থেকে আমার ম্যাক্সিমাম আসছে কত, আমার এই যে ম্যাক্সিমাম প্রফিট আসছে কত 220। সো আমাদের এটা কাজ করছে ঠিকভাবে। ঠিক আছে, সো আপনি যদি এখান থেকে ভ্যালুগুলো চেঞ্জ করে দেন তাহলে 240 আসবে। সো প্রফিটটা চেঞ্জ করে দিলে এটা সেম ভাবে কাজ করবে। সো এটা ছিল আমাদের ফ্র্যাকশনাল ল্যাপসেকের পার্টটা। সো এখানে এটার কোডটাও দেওয়া আছে। এখন এইটা আমরা যেটা করছি এটা কি করছি পার ইউনিট ভ্যালু দ্বারা। সো এখন আমরা যদি বলতো যে প্রথম যে পার্টটা প্রথম আমরা এখানে কাজ করি পার ইউনিট রেশিও দ্বারা। সো আমাকে বলতো যে হলো যে যার ভ্যালু বেশি ওটা দ্বারা কাজ করতে, তার মানে এখানে চেঞ্জ করে আমাদের কন্ডিশনে দিয়ে দিলাম এটা v of j is less than or equal v of j plus 1। তাহলে আমাদের আমার আসতো কত 200। ওই যে আমরা যার ভ্যালু সবচেয়ে বেশি ওই অনুযায়ী সর্ট করলে এরপরটা ছিল আমাদের কি ওয়েট যার কম তারা যদি সর্ট করতাম তখন আমাদের এই কন্ডিশন দেওয়া লাগতো। আর এখন আমরা যেটা করছি এটা ছিল এই কন্ডিশন, শুধু এখানে রুল চেঞ্জ আসলেই আমাদের কোড চেঞ্জ হয়ে যাবে। সো এই জিনিসটাকে আমরা std দ্বারা করতে পারি, সেম জিনিসই এই যে এখানে std টা দেওয়া আছে। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছি। সো এটা ছিল আমাদের ফ্র্যাকশনাল ল্যাপসাকের প্রবলেম। এরপর আসে কয়েন চেঞ্জের উইথ গ্রিডি। সো কয়েন চেঞ্জের প্রবলেমটা কি, ধরেন আমি আপনার থেকে টাকা পাবো, ধরেন 93 টাকা। সো আপনার কাছে অনেকগুলো টাকার নোট আছে, 1 টাকার 2 টাকার 5 টাকার 10 টাকার 20 টাকার 50 টাকার 100 টাকা 500 টাকা আর 1000 টাকার নোট আছে। সো আপনার কাজ হলো আমাকে 93 টাকা বুঝিয়ে দেওয়া। কিভাবে বুঝিয়ে দিবেন, মানে আপনি যত সংখ্যক কম সংখ্যক মানে যত পারেন কম সংখ্যক আপনার নোট ইউজ করতে হবে। কম নোট ইউজ করে আমাকে আপনার টাকাটা বুঝিয়ে দিতে হবে, কম নোট ইউজ করে। সো এখানে দেখেন আমার নোট এখানে কত দেওয়া আছে দেখেন তো 93, 93 টাকা আমার দেওয়া লাগবে, কিন্তু আমার এখানে নোটগুলো অনেকগুলো আছে। সো আমার নোটগুলো যেগুলো দেওয়া আছে এদেরকে যদি আমি সামহাও এদেরকে যদি আমি সর্ট করতে পারি, সর্ট করতে পারি, সর্ট করার পর আমি যদি দেখি আমার 93 থেকে যদি নোটের ভ্যালুটা কম হয় তাহলে কি আমি ডাইরেক্ট এটা নিয়ে নিতে পারবো। ঠিক আছে, সেটাকে যদি আমি সর্ট করি তাহলে প্রথমে কি আসবে আমার 1000, এরপর আসবে কি 500, এরপর আসবে 100, এরপর 50, এরপর 20, এরপর 10, এরপর 5, এরপর 2, এরপর 1 ডিসেন্ডিং অর্ডারে। ঠিক আছে, সো করার পর এখন দেখি আমার 93, আমার 1000 কে 93 থেকে ছোট, দেখলাম যে না তার মানে আমি 1000 কে নিতে পারবো না। 500 কে 93 থেকে ছোট, দেখলাম যে না এটাকে নিতে পারবো না। 100 কে 93 থেকে ছোট, না এটাকে নিতে পারবো না। 50 কে 93 থেকে ছোট, দ্য অ্যানসার ইজ ইয়েস। তার মানে আমি 50 টাকে নিতে পারবো। ঠিক আছে, আমি 50 টাকা নিতে পারবো। সো 50 টাকা নিলাম, এখন 50 টাকার কয়টা কয়েন নিব। সো এটা কিভাবে বের করবো, এটা হলো যে ভ্যালুটা যেটা আছে এটাকে যদি আমার ওই কয়েনের যে আইটেমটা আছে ওই কয়েনটা দ্বারা যদি ডিভাইড করি, এটা যে ইন্টিজার ভ্যালু আসে ওইটাই। যেমন আমি 50 93 কে যদি 50 দ্বারা ডিভাইড করি, ইন্টিজার ভ্যালু ইন্টিজার ডিভিশনের রেজাল্ট কত আসবে 1 না, তার মানে আমি 50 টাকা কয়েন নিতে পারবো একটা। সো এরপর আমি 93 থেকে 50 কে যদি বাদ দিয়ে দিই আর থাকে কত আমার 43। সো 50 তো বাদ, এরপর যে আইটেমটা এটা হলো যে 20, তার মানে 20 টাকা আমি নিতে পারবো। 20 টাকার কয়েন কয়টা লাগবে, আমি 43 ডিভাইডেড বাই যদি 20 দিই আমার অ্যান্সার কত আসবে 2। তার মানে আমার 20 টাকার কয়েন লাগবে আমার দুইটা। এরপর আমার আর বাকি থাকবে কত 3 টাকা, তার মানে 10 টাকাটা পারবো না, 5 টাকাটা পারবো না, 2 টাকার 2 টাকার কয়েন কয়টা লাগবে, ওই যে 3 ডিভাইডেড বাই 2 মানে একটা, আর কত লাগবে আমার 1 টাকার কয়েন একটা। সো আমার টোটাল 5টা লাগবে, যে 50 টাকা 20 টাকা 20 টাকা 2 টাকা আর 1 টাকা। সো এই কয়টা লাগবে এটা বুঝছি কিভাবে, যদি আমার যে ভ্যালুটা আছে সেটা দ্বারা যদি কয়েনের ওই আইটেম ইন্ডেক্সটা দিয়ে যদি ডিভাইড করি, যেটা যে ইন্টিজার ভ্যালু আসবে ওইটাই। ঠিক আছে, সো এখানে কোডটা দেওয়া আছে যেটা হলো যে অলরেডি ও ধরে এসেছে যে আমার অ্যারেটা সর্টেড আছে। সো অ্যারে যদি সর্টেড না থাকে তখন আমরা কি করব, সো আমরা ওই পার্টটা দেখে আসেন। সো আমরা নিয়ে নেই কয়েন চেঞ্জ প্রবলেম, কয়েন চেঞ্জ প্রবলেম। ঠিক আছে, সো আমি IOSTR stream dash input করবো কাকে আমরা ALGORITH, ওই যে আমরা শর্ট ফাংশনটা ইউজ করবো এদিকে এখানে। সো ইউজিং std, সো এরপর 0 and
কম্পেয়ার কম্পেয়ারের ভিতরে আমি পাঠাবো ইন্টিজার a কমা ইন্টিজার b, যেহেতু আমাদের কয়েনগুলো ইন্টিজার টাইপের, সো এটা আর রিটার্ন করবে কি টি ইউ আর রিটার্ন যেটা আছে, মানে আমার ডিসেন্ডিং এ সাজাইতে হবে, এই জন্য যেটা বড় এটাকে রিটার্ন করবো। ঠিক আছে, ডিসেন্ডিং এ সাজানোর জন্য এটা দিলাম। সো এরপর আমাদের মেইন ফাংশন চলে আসি void কয়েন চেঞ্জ। সো এটার ভিতরে আসলাম, এটার ভিতরে আমার কয়েনগুলো পাঠাইতে হবে, তো আমার ইন্টিজার কয়েনের যে অ্যারেটা আছে ওইটা, এরপর পাঠাতে হবে ইন্টিজার n, আর পাঠাইতে হবে আমার কত টাকা দেওয়া লাগবে ইন্টিজার b, এটা। ঠিক আছে, সো এখানে আসার পর আমার সর্ট করতে হবে, তো আমি সর্ট ফাংশনকে কল করি সর্ট। সর্টের ভিতর আমি কাকে কল করব, কয়েনকে কমা কয়েন প্লাস n কে কমা কম্পেয়ারের উপর বেস করে আমরা সর্ট করব। সর্ট করার পর আমার প্রথমে আমি ইন্টিজার, আমি কয়টা কয়েন নিচ্ছি ওটা কাউন্ট করার জন্য কাউন্ট ইকুয়াল টু 0 ধরলাম। সো এখান থেকে আমার কি করতে হবে, লুপ চালাতে হবে ফর ইন্টিজার i is equals to 0, i is less than n, প্রত্যেকটা এলিমেন্টকে আমি চেক করব i প্লাস প্লাস। সো এরপর আমার কাছে কি, এরপর কাজ হলো যে আমার যে কয়েনটা আছে এটা ভ্যালু যদি সমান বা ছোট হয় কার থেকে, b এর থেকে। সো এটা চেক করব if coin of i is less than or equal, যদি আমার b হয়, যদি কয়েনের i এর ভ্যালুটা যদি আমার b এর থেকে ছোট হয় তাহলে আমি এটাকে পিক করতে পারবো। এখন কয়টা আইটেম নিব ওটা বের করার জন্য কি বলছিলাম, b এর যদি কয়েন অফ i দ্বারা ডিভাইড করি, এটা যে ইন্টিজার পার্ট আছে ওটা যদি নিই v ডিভাইডেড বাই coin of i, সো এটা ইন্টিজার পোরশনটা নিব ওইটা। সো প্রফিট কি ক্যালকুলেট করছি, আচ্ছা প্রফিট না, প্রফিট তো ক্যালকুলেট করিনি। সো এখানে আমি এটা প্রিন্ট দিই, সি আউট coin of i, এটা ইনটু কয়টা নিব, এটা নিব কয়টা নিব, এটা আসবে কোথা থেকে, সি। ঠিক আছে, এটা নিলাম। এরপর হলো যে আমার এখন বাকি আছে কত, আমার বাকি থাকবে হলো যে ভি যেটা আছে এখান থেকে বাদ দিতে হবে কি আমার কয়েন অফ আই ইনটু আমার যে সি আছে ওইটা, মানে আমি কয়টা কয়েন নিয়েছি, 50 টাকার কয়েন একটা নিয়েছি, তার মানে 50 বাদ যাবে। যদি আমি 20 টাকার কয়েন দুইটা নিই তার মানে 20 ইনটু 20 40 বাদ যাবে। এই পার্টটা করলাম, আর আমার কাউন্টের ভ্যালুটা আমি এক এক করে বাড়াই দিলাম। ঠিক আছে, সো এই লুপ থেকে যখন আমি বের হয়ে আসবো তখন যদি সি আউট দেই, সি আউট কয়েন আমার লাগছে কয়টা, আসবে কি কাউন্ট, কাউন্ট। ঠিক আছে, সো আর ভিতরে যদি আমরা মেইন ফাংশনে চলে আসি, ইন্টিজার মেইন ফাংশনে এসে জাস্ট আমি অ্যারেটা ক্রিয়েট করি। সো ইন্টিজার কয়েনের যে অ্যারেটা আছে ইজ ইকুয়াল টু, সো ধরেন আমি বলে দিলাম 1 1000 100 1000 5 2 500 10 20 50। সো এই ভ্যালুগুলো দিলাম, আর ইন্টিজার and is equal to size of coin divided by size of coin of 0। সো এটা দিলে আর আমার ফাংশনটাকে কল করবো আমরা, ফাংশনের নাম কি আমাদের কয়েন চেঞ্জ, কয়েন এন আর ভি পাঠাবো, কয়েন চেঞ্জ কয়েন এন এবং ভি পাঠালাম, কিন্তু ইন্টিজার ভি ইকুয়াল টু 93 ধরে নিলাম, ধর এটা ইউজার দিবে, আমি এটা ধরে নিলাম। এখন যদি রান করি খুব ফুলি কাজ করার কথা, সবার অলরেডি এটা রান করতেছে পিছনে, আমি এটা কেটে দিলাম।
দেখি আমার এই যে 5 টাকা 50 টাকার কয়েন একটা, 20 টাকার কয়েন দুইটা, 2 টাকার কয়েন একটা, আর 1 টাকার কয়েন একটা, টোটাল হচ্ছে আমার চারটা। এক, এক আর দুই একে তিন, তিন একে চার, চার একে আচ্ছা এখানে একটা জায়গায় ভুল হয়েছে কাউন্টের এখানে। তো কাউন্টের এখানে কাউন্টের ভ্যালুটা এটা হবে না, কাউন্ট প্লাস প্লাস না, কাউন্ট প্লাস ইকুয়াল টু সি। তারপরে আমি কয়টা কয়েন দিচ্ছি এটা এখানে আছে। সো এখন যদি রান করি, হোপফুলি এখন 5টা আসার কথা, এই যে 5টা আসছে। ঠিক আছে? সো এটা হলো আমাদের কয়েন চেঞ্জের যে প্রবলেমটা, এটা ছিল এটা। সো কয়েন চেঞ্জের এটা। আর আপনাদের এখানে যেটা দেওয়া সেটি হলো যে কয়েন চেঞ্জের ওইটি যদি সর্টেড থাকে তাহলে, মানে সবসময় সর্টেড থাকবে এরকম না। তো সর্টিং পার্টের জন্য আমাদের এই কোডটা ইউজ করতে হবে। বুঝতে পারছি এটা? সো এরপর যে কোশ্চেনটা এটা হলো যে পলিকার্প এন্ড হিজ টুলস। সো এগুলো আমি জাস্ট একটু এক্সপ্লেন করে যাচ্ছি আপনার বাসার মধ্যে দেখেন। এখানে যে কথাগুলো আছে, আমার কাছে স্ট্রিক, আমার স্ট্রিক আছে, আর এই সংখ্যক স্ট্রিক আছে, আমার বি সংখ্যক ডায়মন্ড আছে। এই সংখ্যক স্ট্রিক আর বি সংখ্যক ডায়মন্ড। সো আমি যদি এই যে এটা নাম হলো সোভেল, সোভেল অথবা আমি যদি সোট বানাইতে চাই, সোভেল বানানোর জন্য আমার দুইটি স্ট্রিক লাগবে আর একটা ডায়মন্ড লাগবে। আর সোট বানানোর জন্য আমার দুইটা ডায়মন্ড আর আমার একটা স্ট্রিক লাগবে। তো দেখেন তো আমি সোভেল অথবা সোট যেটাই বানাই না কেন, আমার কি দুটো জিনিসই লাগতেছে না? দুটো জিনিসই লাগতেছে। সো এখন আমার যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো যদি ধরেন প্রায় সেমই দেওয়া আছে, ধরেন আমার এর ভ্যালু 4, বি এর ভ্যালু 4। এখন আমি যদি দেখি সবল বানানোর জন্য আমার টোটাল কয়টা লাগতেছে? 3টা। আবার সোপ বানানোর জন্য কয়টা লাগতেছে? 3টা। সো যেহেতু আমার সমান সমান আছে, আমি টোটালটাকে যোগ করে দিয়ে যদি আমি 3 দ্বারা ডিভাইড করে দেই, তাহলে যেটা আসবে ওইটি আমার আউটপুট না? তো দেখেন 4 প্লাস 4 মানে 8, 8 ডিভাইডেড বাই 3, এটা ইন্টিজার ডিভিশনে কত আসে? আমার 2। তবে আমার আউটপুটে কয়টা আসবে? আমি দুইটা জিনিস বানাইতে পারবো। এটা বুঝতে পারছি? সো পরেরটার ক্ষেত্রে দেখি এ এর ভ্যালু 7, বি এর ভ্যালু 15। সো 7 আর 15 কত আছে আমার? 7 আর 15 হলো যে আপনার 22, 22 ডিভাইডেড বাই 3 তার মানে 7, আমি 7টা বানাইতে পারবো। এখন এটা অন্য একটা কেসে আসি, সেটা কি দাঁড়া, যেমন এ এর ভ্যালু দেওয়া, মানে আমার স্টিক দেওয়া আছে কয়টা? একটা। আর ডায়মন্ড দেওয়া আছে 10টা। এখন আমার স্টিক যদি একটা দেওয়া থাকে, আমি কয়টা পারবো? কারণ আমি যাই বানাই না কেন, দেখেন তো আমার একটা স্টিক, মিনিমাম স্টিক কটা লাগবে? একটা না? তো আমি এটা দিয়ে আমি শুধু কোনটা বানাইতে পারবো? দেখেন তো, শুধু সোট বানাইতে পারবো। এরপরে যদি আমি সোট অথবা শোভল বানাইতে চাই, তার মানে কি আমার আরো আমার আরো ডায়মন্ড দরকার আছে, আমার আরো স্টিক দরকার আছে না? কিন্তু আমার তো স্টিক নাই। সেখানে একটা কেস কি, যদি আমার এর ভ্যালু ছোট হয়ে যায়, তাহলে আমার এটাকে আউটপুটে যাবে। সো এটা উল্টোটাও হতে পারে, বি এর ভ্যালু ছোট। সো বি এর ভ্যালু যদি ছোট হয়, তাহলে আউটপুটে শুধু বি যাবে। ঠিক আছে? তার মানে এখানে আমার তিনটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে। একটা হলো এর ভ্যালু যদি ছোট হয় তাহলে এটা, আর হলো বি এর ভ্যালু যদি ছোট হয় তাহলে ওইটা আউট করে যাবে, অথবা এটার ভ্যালু যদি ছোট হয়, তাহলে আমার এ আর বি এর ভ্যালু থেকে ছোট কে এটা দেখতে হবে। এখান থেকে যেটা ছোট তার সাথে যদি আমার এই অংশটুকু এ প্লাস বি ডিভাইডেড বাই 3 এর ভ্যালু যেটা ছোট, এটা থেকে যেটা রিটার্ন করবে ওই অত সংখ্যক আমার আউটপুটে আসবে। ঠিক আছে? সেই কোডটা এখানে দেওয়া আছে, এটা হলো যে টার্নারি অপারেটরে করা, আপনারা এটাকে ইফ এলসে কনভার্ট করে করতে পারবেন। আমি জাস্ট এটাকে টার্নারি অপারেটর করা আছে, যেমন কি দেওয়া আছে ইনক্লুড আইএসটিএম ইউজিং নেমস্পেস স্টাডি। সো এ আর বি এর ভ্যালু নিলাম ইউজার থেকে, নেওয়ার পর আমি এ আর বি ভ্যালু থেকে ছোট কেটে দেখলাম। সো টার্নারি অপারেটর দিয়ে দেখলাম এ আর বি এর ভ্যালু থেকে যদি ছোট যেটা হয় এটা থাকবে কোথায়? স্মলার এ। সো স্মলার এর ভিতরে আছে, এরপর আমি কি করব, এদের ভিতরে ফ্র্যাকশন যেটা এটাকে ইন্টিজার রাখলাম a প্লাস b ডিভাইডেড বাই 3 দিয়ে। এখন স্মলার আর হলো যে টোটালের মাঝখানে যেটা ছোট ওইটাকে রাখবো অ্যানসারে। আর ফাইনাল যে এটা অ্যানসার আসবে এটা হলো যে আমার পলিকার আমি কয়টা পারবো। ঠিক আছে? হোপফুলি এটা বোঝার কথা। এরপর হলো যে সার্ভাইভিং অন দ্য আইল্যান্ড। সো এটা যেটা দেওয়া আছে, ধরেন আমার আইল্যান্ডের ভিতরে আমার আমার সার্ভাইভ করতে হবে এস দিন। আর এস দিন সার্ভাইভ করতে হলে আমার প্রত্যেক দিন হলো যে আমার এম সংখ্যক ইউনিট ফুড লাগে, আমার এম সংখ্যক ইউনিট ফুড লাগে। আর আমি একদিনে অ্যাটমোস্ট আমি এন সংখ্যক এলিমেন্ট কিনতে পারবো। মানে ধরেন আমি 10 দিন একটা জায়গায় থাকবো, আমার প্রতিদিন 2 ইউনিট করে আমার ফুড লাগবে। আর আমি একদিন একটা দোকান থেকে 10 ইউনিট করে ম্যাক্সিমাম কিনতে পারবো। ম্যাক্সিমাম আমি 10 ইউনিট করে কিনতে পারবো, কিন্তু আমার একদিনে লাগবে কত ইউনিট? 2 ইউনিট। তো আমার 10 দিনই যদি আমি থাকতে চাই, আমার আমার 10 দিন যদি আমি থাকতে চাই, তাহলে আমার টোটাল কত ইউনিট ফুড লাগবে? 10 ইনটু 2 আমি 20 ইউনিট। 20 ইউনিট যদি আনতে চাই, আমার ম্যাক্সিমাম কতদিন টাইম লাগবে, মানে ম্যাক্সিমাম বা মিনিমাম কতদিন টাইম লাগবে? তো যেহেতু আমি একদিনে ধরেন 10 ইউনিট করে আনতে পারতেছি, আমি আমার যদি 10 দিন থাকতে চাই, ধরেন আমার হলো আমি 10 দিন থাকবো, আর আমার প্রত্যেকদিন লাগে 3 ইউনিট করে, আর আমি একদিনে ম্যাক্সিমাম 10 ইউনিট করে আনতে পারবো। সো 10 দিন যদি হয়, 10 দিন যদি আমার 3 ইউনিট করে লাগে, তার মানে টোটাল আমার লাগবে 10 দিনে 30 ইউনিট। কিন্তু আমি একদিনে কত ইউনিট কিনতে পারি? 3 ইউনিট। সো একদিনে আমি 10 ইউনিট ম্যাক্সিমাম কিনতে পারি। তার মানে আমার 10 ডিভাইডেড বাই যদি আমি 30 দিই, তার মানে আমি 3 দিনে আমার ফুডগুলো আনতে পারবো। সো এখানে এটা চাইছে যে আমার কত দিন আমার আনতে হবে। আবার এখানে একটা কথা বলা আছে যে সানডে হলো যে আমার এটা অফ থাকে। সো 10 দিনের ভিতরে সানডে আছে কয়দিন? একদিন। সো একদিন যদি বাদ দেই, তার মানে আমার বাকি আছে কয়দিন? 9 দিন। সো 9 দিনের ভিতরে কি আমি 3 দিন অলরেডি পেয়ে যাবো না? সো এই পার্টটা এখানে বলা আছে। ঠিক আছে? এটা যদি একটু পড়ি তাহলে বুঝবো এটা। হ্যাঁ, এটা কোডটা এখানে করে দেওয়া আছে, এটা একটু দেখেন। সো আইটেম হলো যে আমাদের গ্রোসারি শপ থ্রিপস। সো আমার এখানে অনেকগুলো আইটেম আছে।
সো আমার যে আইটেমগুলো আছে, আমার অনেকগুলো থিপ গেছে, ধরেন ৩ জন থিপ গেছে। সো এখন আমার মানে থিপের কথা বলা নাই, আমার এখানে ধরো অনেকগুলো আইটেম আছে। সো আমি যদি পুরো আমার গ্রোসারি শপটাকে যদি আমি পুরোটাকে খালি করতে চাই, তাহলে আমার কতজন থিপ লাগবে আমার এতগুলো আনতে। সো প্রত্যেকজনের জন্য আমার স্টক হলো যে 35 কেজি করে, ঠিক আছে। সো টোটাল স্টক হলো যে না, প্রত্যেকজনের জন্য মনে হয় 9 কেজি করে, এই যে 9 কেজি করে ওয়েট দেওয়া। তবে 9 কেজি ওয়েট দিয়ে যদি আমি পুরোটাকে আমার ফাঁকা করতে চাই, তার মানে আমার কয়টা থ্রিপ লাগবে এটাই বলা আছে। আর কোন থ্রিপের কত ইউনিট করে প্রফিট হবে এটা বলা আছে, আগেরটার মতোই আমাদের একটু আগে যেটা করছিলাম না পার ইউনিট দিয়ে, এটাও সেম আগেরটার মতোই। সো কোডটা এখানে দেওয়া আছে, এটা একটু দেখে নিন। হ্যাঁ, সো কোনটা কত আইটেম নিছে, কত টাকা আসছে, এটা এখানে দেওয়া আছে। সো এরপর হলো যে ট্রেন অন প্ল্যাটফর্ম। সো এইটা হলো যে আপনাদের অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেমের মতোই, যে আমার একটা প্ল্যাটফর্মে অনেকগুলো ট্রেন আছে। সো এদের থেকে আমি কিভাবে অ্যাক্টিভিটি ট্রেনটাকে নিব, যাতে হলো যে আমার কোনো ট্রেন ওভারল্যাপিং না হয়, দাঁড়ায় থাকতে না হয়, এই ব্যাপারগুলো এখানে বলা আছে। সো এখানে আবার একটা বলা আছে যে আমার একটা ট্রেন থেকে আরেকটা ট্রেন ছাড়ার মাঝখানে ডিফারেন্স কমপক্ষে আমার 1 সেকেন্ড বা 1 মিনিট হতে হবে। সো আমাদের এখানে যে জিনিস দেওয়া আছে, অ্যারাইভাল দেওয়া আছে, ডিপার্চার দেওয়া আছে। ডিপার্চার, অ্যারাইভাল দেওয়া আছে ট্রেনগুলোর। সো আমাদের ওই যে ফিনিশিং টাইম, তার মানে ডিপার্চারের উপর বেস করে আমাদের অ্যারেটাকে সর্ট করতে হবে। করার পর প্রথম এলিমেন্ট নিব। এখন সেকেন্ড এলিমেন্ট নেওয়ার জন্য সেকেন্ড এলিমেন্টের স্টার্টিং টাইম বা অ্যারাইভালটা হতে হবে কি আমার আগের যে ডিপার্চার ছিল, আগের যেটা লাস্ট টাইম ছিল ওইটা +1 যদি হয়, তার থেকে বড় বা তার সমান হলে আমরা নিতে পারবো। মানে এক 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 সেকেন্ড বা 1 মিনিট গ্যাপ দিয়ে, যেটা আগেরটার মতো পুরোটাই সেম। যা ইফের ভিতরে আমাদের এই যে এখানে ইফের ভিতরে একটা কন্ডিশন দিতে হয়, সেখানে হলো জাস্ট আমার এক করে যে লাস্ট প্লাস গ্যাপ, ওই যে গ্যাপের ভ্যালু যা দেওয়া আছে ওইটা দিয়ে ওই অ্যারের আইটেমটা যদি আমার লাস্ট প্লাস গ্যাপের থেকে বড় বা সমান হয় তাহলে আমরা নিব, আদারওয়াইজ নেব না। 1 মিনিট যদি বলা থাকে, 1 ইউনিট গ্যাপ বলা আছে, যদি 10 ইউনিট বলতো তার মানে গ্যাপের ভ্যালু তখন 10 হয়ে যেত, ঠিক আছে। আর এটা ছিল আমাদের এমটি দা অ্যারে। সো এটাও সেম জিনিস। এখানে বলছে যে আমাদের এই যে আমাদের যদি অ্যারে যে এলিমেন্ট আছে তার আর তারপরে এলিমেন্টের মাঝখানে যদি আমাদের গ্যাপ 2 থাকে, তাহলে আমি দুটো এলিমেন্টকে একসাথে বের করে দিতে পারবো, আদারওয়াইজ আমার সিঙ্গেল এলিমেন্ট করে বের করতে হবে। সো আমার কোশ্চেন গুলো আছে আমি কয়টা মুভের ভিতরে আমি অ্যারেটাকে এমটি করতে পারবো, মানে কি ধরেন আমার একটা অ্যারে দেওয়া আছে, এটার ভিতরে এই এলিমেন্ট গুলো দেওয়া আছে। সো আমার অ্যারের যে এলিমেন্ট গুলো দেওয়া আছে এটাকে সলভ করতে হবে। করার পর এর প্রথম এলিমেন্ট কত আমার 1 আর এর সেকেন্ড এলিমেন্ট কত আমার 3, আমি এই দুটোর মাঝখানে ডিফারেন্স কত দেখেন তো আমার 2। 2 যদি হয় আমি একটা মুভে এই দুটোকে বের করে দিতে পারবো। সো আমি এটা 3 কে বের করে দিলাম। এরপরটা দেখি, এরপর কি আছে 5, এরপরটা কি 9, এই দুটোর মাঝখানে ডিফারেন্স কত আমার 4, তাহলে এটা কি 2 না, তখন আমার কি করতে হবে 5 কে আলাদা বের করতে হবে, 9 কে আলাদা বের করতে হবে। তাহলে আমার টোটাল কয়টা মুভ, এই দুটোকে বের করতে পারবো একটা দিয়ে, এটাকে একটা দিয়ে, এটাকে একটা দিয়ে, তাহলে টোটাল আমার 3টা মুভ লাগবে। সো এই পার্টটা এখানে বলা আছে। সো এইটার কোডটা দেওয়া আছে, এগুলো একটু বাসার মধ্যে দেখে নিয়েন। সো এরপর হলো যে এরপর যেটা দেওয়া আছে ওই যে 10 মিনিট ব্রেক, আগেরটা ছিল আমাদের 1 মিনিট গ্যাপ, এখন হলো যে 10 মিনিট গ্যাপ। সো বাকি সব কোড সেম, ঠিক আছে। সো এই জিনিসগুলো আপনারা একটু বাসার মধ্যে দেখে নিয়েন, এতটুকুই। সো এতটুকুর উপরেই আপনাদের নেক্সট ক্লাসে সিটি হবে, ঠিক আছে। বাসার মধ্যে ভালো করে দেখে নিন। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।